put on this computer. তাহলে এই জাস্ট এই প্রবলেমটা সলিউশন আছে 78 পেজে, আর গত ক্লাসের আর হচ্ছে তোমার 82 পেজে। আমি দেখি আমার সে বইটা বের করতে হবে একটু, যে বই দিয়ে পড়াবো আজকে তোমাদের। হ্যাঁ, আমরা যখন কি বলে যে আমরা যখন লিমিটের বলছিলাম যে একটা পয়েন্টে লিমিট এক্সিস্ট কিনা, তাহলে আমরা বলছিলাম যে ওই পয়েন্টে ফাংশনটা তোমার ডিফাইন কি ডিফাইন না, সেটা নিয়ে আমাদের খুব বেশি মানে কোনো মাথা ব্যথা নেই। ডিফাইন্ড হলেও কোনো সমস্যা নেই, ডিফাইন না হলেও কোনো সমস্যা নেই। আশা করি মনে আছে সবার যে আমরা বলছি যে একটা বিশেষ ধরনের তোমার ব্যবহার করছিলাম আমরা, যে অ্যাবসলিউট ভ্যালুর সাহায্যে একটা বিশেষ ধরনের কি বলে যে ইনইকুয়ালিটি আমরা ব্যবহার করছিলাম, যে যেটার সাহায্যে তোমার আমরা করতে পারছিলাম তোমার, হ্যাঁ, যেটার সাহায্যে আমরা ইটা করতে পারছিলাম কি বলে যে এমন একটা অ্যাবসলিউট ভ্যালুর সাহায্যে এমন একটা ইনইকুয়ালিটি আমরা তৈরি করছিলাম যার সাহায্যে ওই সি বিন্দুটাকে বাদ দিয়ে দেওয়া যেত। হ্যাঁ, সেটা আমার ধারণা বুঝতে পারছো, কিছুটা হলেও বুঝতে পারছো অবশ্যই। এখন হচ্ছে তোমার ঠিক আছে, দেখো আমি দেখাচ্ছি যে আমরা কিন্তু বলছিলাম যে আমরা যখন যে কি বলে যে লিমিটের এরকম করে আমরা বলছিলাম যে তোমাদের এই যে লিমিট ধরো এক্স সি এফ অফ এক্স, এটা তোমার এল, আমরা এরকম বলছিলাম তাই না। এখানে আমাদের ধরো এই লিমিটটা তোমার এই ফাংশনের লিমিটটা তোমার এক্সিস্ট হতে হলে কমপক্ষে আমরা বলছিলাম যে এফ ইজ ডিফাইন্ড, হ্যাঁ, অ্যাট লিস্ট অ্যান ওপেন ইন্টারভাল অফ সি এক্সেপ্ট পসিবলি সি। ঠিক আছে, যে আমরা বলতেছিলাম যে এফ ইজ ডিফাইন্ড অ্যাট লিস্ট, এফ ইজ ডিফাইন্ড অ্যাট লিস্ট অ্যান ওপেন ইন্টারভাল, জাস্ট একবার একটু লিখে যায়, ওপেন ইন্টারভাল এরকম ছিল যে সি কে কেন্দ্র করে তোমরা আমরা ধরো কি সি মাইনাস কি দিছিলাম, ধরো পি দিলাম কোনো সমস্যা নেই, বা এপসিলন দিলাম কোনো সমস্যা নেই, এপসিলনই দিই, যে তোমার সি প্লাস এপসিলন, বাট আমরা কিন্তু বলছিলাম যে এক্স নট ইকুয়াল টু সি এক্সেপ্ট পসিবলি সি, মানে সি বিন্দুতে ডিফাইন হলে কোনো সমস্যা নেই, না হলে কোনো সমস্যা নেই। এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, হ্যাঁ, যে আমরা একটা বিশেষ ধরনের ধর অ্যাবসলিউট ভ্যালুর সাহায্যে আমরা বলছিলাম, আমরা জানি, দেখো এটা আমি লিখতেছি যে অ্যাবসলিউট ভ্যালুর সাহায্যে তুমি যদি এরকম লেখো যে এক্স মাইনাস সি, ধরো এখানে সরি এখানে ডেল্টা দিই, কারণ আমরা ডেল্টা দিছিলাম বোধ হয়, তাহলে বুঝতে তোমাদের কনফিউজিং হবে না, ডেল্টা দিই, ডেল্টা দিই, কোনো সমস্যা নেই। যে এখানে ডেল্টা হচ্ছে তোমার একটা পজিটিভ নাম্বার, তাহলে আমরা একটা বিশেষ ধরনের এরকম করে তৈরি করছিলাম, দেখো এই যে এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা, এটা মানে আমরা বলতেছিলাম কি সি কে কেন্দ্র করে ডেল ইউনিটের একটা নেইবারহুড, কিন্তু মানে এটা মানেই কিন্তু আমাদের এরকম দুই দিকে ইমপ্লাইজ করে যে এটা মানে কিন্তু সি মাইনাস ডেল সি প্লাস ডেল, মানে এর ভিতরে কিন্তু তোমার সি আছে, কিন্তু আমরা একটা বিশেষ আর একটা বিশেষ ধরনের করছিলাম যে এইটা যদি লিখতাম, আমরা প্রমাণ করছিলাম এটা যদি হতো, সেটার মিনিংটা হচ্ছে তোমার যে তোমার এই যে সি মাইনাস ডেল থেকে তোমার অথবা আমরা এই যে সি পর্যন্ত ইউনিয়ন, এটা তোমরা আমরা প্রমাণ করছি, এটা কিন্তু জাস্ট অ্যাবসলিউট ভ্যালুকে ব্যবহার করে, আর এটা ছিল তোমার সি থেকে সি প্লাস ডেল পর্যন্ত, অথবা আমরা এটাকে এরকম করেও লিখতে পারি কিন্তু ইকুইভ্যালেন্ট এটা এর, যে এরকম তুমি এইভাবে যদি লিখতে হতো সি মাইনাস ডেল সি প্লাস ডেল কিন্তু এক্স নট ইকুয়াল টু ধরো সি, একই কথা। তাহলে আমরা এই দুটো জিনিসের পার্থক্য অনেকবার বলছি, আমার ধারণা তোমরা বুঝতে পারছো, আবার করলে বুঝতে পারবা।
তাহলে এখন আমরা ধরো লিমিটের এই কনসেপ্ট, এই যে কনসেপ্টটা ছিল, এই কনসেপ্টের সঙ্গে কিছু, এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে কিছু আমরা কি যোগ করে নতুন একটা ধারণা দিচ্ছি, সেটাকে আমরা জাস্ট সেই ধারণাটাকে আমরা বলবো হচ্ছে তোমার কন্টিনিউটি। ঠিক আছে, যে আমরা আজকে যেটা তোমার আলোচনা করব সেটা হচ্ছে তোমার এই যে কন্টিনিউটি। খুবই সহজ, মানে খুব অল্প সময় লাগবে আমাদের। দেখো কিভাবে লিমিটের কনসেপ্টটাকে আমরা এখানে, তোমরা জানো সবাই, আমি জানি, তাহলে আবার বলছি আমি। হ্যাঁ, কন্টিনিউটি এই কনসেপ্টটা কিভাবে আমরা ধরো ডেভেলপ করবো আর কি। হ্যাঁ, সরি, এখানে ধরো এই কনসেপ্টটা আমরা কেমন করে ডেভেলপ করব। তা স্বাভাবিক অর্থে ধরো কন্টিনিউয়াস বলতে আমরা কি বুঝি, কে বলতে পারবে? জাস্ট স্বাভাবিক সেন্সে, মানে স্বাভাবিক আমাদের, আমরা গণিত জানি না, ধরো এমনি আমাদের সমাজে কন্টিনিউয়াস বলতে আমরা কি বুঝি, কে বলতে পারবে? তোমরা জানো কিন্তু সবাই এটা, বলো, একজন বলো। অবিচ্ছিন্ন কিছু, যেখানে বিচ্ছিন্নতা থাকবে না, এরকম কিছু। হ্যাঁ, এরকম কিছু। হ্যাঁ, স্বাভাবিক সেন্সে আমরা যদি বলি, ধরো আমরা যদি গণিতে আসি, ধরো আমরা যদি এটা কি, এর একটা কি, ধরো এই একটাই আঁকলাম, আর যদি ধরো এরকম একটা জিনিস আমি তৈরি করতাম, কথার কথা বলছি, ধরো এই, ধরো এখানে একটা গ্যাপ ছিল ধরো এরকম, তাহলে আমরা বুঝতে পারছি কিন্তু, তাই না? এই জিনিসটা তোমার কন্টিনিউয়াস না, কিন্তু উপরে নিচের জিনিসটা কন্টিনিউয়াস না, কিন্তু উপরেটা তোমার কন্টিনিউয়াস। মানে কোনো, আমরা বলতে পারি যে জাস্ট কোনো ইন্টারাপশন ছাড়া তোমার, ধর এখানে কিন্তু ইন্টারাপশন হয়েছে, কোনো কিছু চলমান, বা আমরা যদি জাস্ট কি বলি যে খাতার উপরে পেন, মানে কলম না তুলে কোনো কিছুকে যদি ড্র করি, অথবা আর একটা শব্দ আছে যেটা, এটাকে অ্যাব্রাপ্ট চেঞ্জ যদি না হয় তোমার, ধরো এখানে কিন্তু ধরো হয়েছে, এখানে একটা চেঞ্জ হয়েছে, কিন্তু এই জিনিসটা বুঝতে হবে, এটাই আমরা খুব বলি যে যে তোমার নো উইদাউট ইন্টারাপশন অথবা উইদাউট অ্যাব্রাপ্ট চেঞ্জ। ধরো এরকম যদি আমরা একটা বলতাম যে ধরো আমরা আমরা যেমন ধরো আমরা লেখচিত্র যেমন আঁকি তোমার, হ্যাঁ, ধরো এখানে আমরা বলতেছি এই যে ধরো কি বলি যে এই একটা রেখা, আর ধরো এই বরাবর ধরো এইখানে, এখানে আসলে আর একটু সামনে দিতে হবে, কারণ একটু সামনে দিতে হবে, নাহলে একই রকম ধরে নাও যে ধরো এই আর একটা রেখা, এই দেখো খেয়াল করি যে এই বিন্দুতে আসে কিন্তু, সরি এখানে একটু কম দিতে হবে, কারণ এটা দাগ পর্যন্ত আমি সুন্দর করে দিচ্ছি, সুন্দর করে দেওয়া খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে অ্যাব্রাপ্ট, আমরা যদি এইটা বলি, ধরো এই যে ধরো ধরে নাও, তাহলে দেখো কি হয়েছে যে অ্যাব্রাপ্ট চেঞ্জ হচ্ছে তোমার, এখানে আসে জাম দিছে, জাম দিয়ে ভ্যালু তোমার উপরে চলে গেছে, মানে স্বাভাবিক যে ইসে আসছিল, ধরো এখানে যদি 1-এর মান 5 হয়, এখানে তোমার যদি 5, হ্যাঁ, কথার কথা, কিন্তু জাস্ট এই যে ধরো কি বলে যে ওয়ান, যদি আমরা 2 বলি, এটাকে ধরো 1.99 ধরো ভ্যালু 5, কিন্তু যেই না 2 হলো সেই সঙ্গে সঙ্গে তোমার হয়ে গেলে, তাহলে কন্টিনিউয়াস মানে তোমার উইদাউট, এটা জাস্ট মিনিং স্বাভাবিক সেন্সে বুঝে, ঠিক গণিতও কিন্তু তোমার তাই। কি প্রশ্ন আছে নাকি কারো? স্যার এই চিত্রটা কি কন্টিনিউয়াস হবে? না না, কন্টিনিউয়াস না তো, এই যে অ্যাব্রাপ্ট চেঞ্জ হয়েছে তোমার, লাভ দিছে ধরো, যদি যদি দেখো তুমি মনে, এটা কন্টিনিউয়াস না, যদি তুমি এখানে মনে করো এটা 2 কথার কথা, তাহলে খেয়াল করে দেখো যে 1.999 একটা ভ্যালু, ধরো সেটা যদি কথার কথা ধরলাম 5, হুম, ভ্যালু, ফাংশনাল ভ্যালু 5 তোমার, কিন্তু যেই যেই না ধরো 2 হয়ে গেছে, সেই দেখো ভ্যালু ধরো 8 হয়ে গেছে, মানে কি জাম্প করছে ভ্যালু, এটাও হবে না কন্টিনিউয়াস কিন্তু, বুঝতে পারলে নাকি? হ্যালো, জি স্যার। বুঝতে পারছো? তা ঠিক এটাতে আমরা হ্যাঁ জি। গণিতেও তোমার এই, তাহলে এখন তোমার কি, তোমরা ফিল করতে পারছো কিনা দেখো যে কন্টিনিউটির ভিতরেও কিন্তু তোমার একটা, যে আমাদের লিমিটের ধারণা ছাড়া আমরা কিন্তু কন্টিনিউটিকে ডিফাইন করতে পারি না। কেউ কি বলতে পারবা যে আমরা তো গ্রাফের সাহায্যে অনেক লিমিটকে বোঝার চেষ্টা করছিলাম, তাই না? এখানে ধরো এই 2 পয়েন্টে এটা লেফট হ্যান্ড লিমিট কত, এইদিকে, তাই না? তোমরা জানো এটা, রাইট হ্যান্ড লিমিট কোথায়, এইদিকে, তাই না? আশা করি বুঝতে পারছো। দেখো লিমিটের কনসেপ্টটাকে
একটা জিনিসকে ব্যবহার করে আমরা কিন্তু তোমার ইটা করছি, তোমার ধারণাটা। আমরা আমরা প্রথমে যখন কন্টিনিউটিকে ডিফাইন করবো, যে কন্টিনিউটি বলবো, তখন হচ্ছে কন্টিনিউটি অ্যাট এ পয়েন্ট। প্রথমে আমি যদি লিখে দিলে ভালো হতো বলে তোমার, এটা কিন্তু তোমার কন্টিনিউয়াস না এই কার্ভটা। হ্যাঁ, এটা কিন্তু তোমার কন্টিনিউয়াস না, নট কন্টিনিউয়াস, নট সংক্ষেপে লিখি কন্ট খালি দিদি, এটাও তোমার কন্টিনিউয়াস না, নট কন্ট, তাই না? কিন্তু এইটা কিন্তু তোমার কন্টিনিউয়াস, এইটা কন্ট। হ্যাঁ, এই যে, ঠিক আছে। তাহলে আমরা যখন কন্টিনিউটি ডেফিনিশন দিব তখন একটা পয়েন্ট, কন্টিনিউটি, কন্টিনিউ এন ইউ আই বোধ হয় আছে নাকি, হ্যাঁ কন্টিনিউটি, বানানটা ভুল হলে ঠিক করে নিও। প্রথম হচ্ছে অ্যাট এ পয়েন্ট, তোমার একটা পার্টিকুলার পয়েন্টে কন্টিনিউটি, ঠিক আছে। তারপরে বলবো যে একটা ইন্টারভেলের উপর। এ পর্যন্ত কি কোনো প্রশ্ন আছে? দেখি, বলো দেখি, যে এই জিনিসটাকে তোমার কন্টিনিউয়াস হতে হলে, আবার চিত্র আঁকি আমি। আসলে এখানে চিত্র সাহায্যে প্রথমে বোঝা খুব ইম্পর্টেন্ট। ধরো আসলে এই বৃত্তটা অনেক বড় নিয়ে নিছি, ধরো খুব ছোট একটা বৃত্ত, আসলে এখানে খুব ছোট নেওয়া যায় না, ধরো খুব ছোট নিচ্ছি, ধরো এরকম একটা কার্ভ, আর ধরো এরকম একটা কার্ভ, এখানে কিন্তু টাচ করছে, হ্যাঁ এখানে টাচ করছে, হ্যাঁ। বলো দেখি, ধরো যে কোনো একটাই হোক, তোমার সমস্যা নেই, যে কোনো একটা পয়েন্ট তোমার, এই পয়েন্টটা ধরো সি, এই এফ ফাংশনটা, এটা কি এখানে কি লিমিট এক্সিস্ট বলো দেখি? আমরা গ্রাফ দিয়ে কিন্তু তোমাদের অঙ্ক করাইছিলাম, বুঝতে পারছো কিনা জানি না। কে বলতে পারবে? আর ধরো অন্য একটা কার্ভ নিচ্ছি আমি আমি একই চিত্রে, ধরো এই লাল কার্ভটা তোমার, হ্যাঁ ধরো লাল কার্ভ এরকম নিলাম, আর ধরো এখানে এরকম নিলাম, এই যে লাল লাল আর একটা ফাংশন আঁকলাম আমি, ঠিক আছে। এই যে বলো দেখি, এটা ধরো জি ফাংশন দিলাম, লালকে জি ফাংশন, এটাকে জি ফাংশন দিলাম, আর এটাকে এফ দিলাম আমরা, হ্যাঁ। তো বলো দেখি, সি বিন্দুতে আমরা যদি এটা প্রশ্ন করি, যে এটা লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স কত, অথবা দেখা যাচ্ছে না, অথবা যদি আমরা বলি যে অন্য অসুবিধা নেই, লিখি লিমিট এক্স টেন্স টু সি জি অফ এক্স, কোনটা কত বলো দেখি? বলতে না পারো কোনটা এক্সিস্ট, কোন দুটোই কি এক্সিস্ট, আমার প্রশ্ন এটাই। কে বলতে পারবে বলো, একদম বলো। অনেক গ্রাফ দিয়ে অঙ্ক করছো কিন্তু তোমরা, প্রথমে করাইছি আমি। বলো একটা কিছু বলো, ভুল হলে সমস্যা নেই কোনো। স্যার দুইটাই এক্সিস্ট হচ্ছে না। দুটো লিমিট হচ্ছে না একটারও এক্সিস্ট। কে বলবো দেখি, আর কে কে আছে, কারা কারা আছে দেখি? হ্যাঁ, কোনটার এক্সিস্ট বলো, কে বলবে? দেখি এই যে জান্নাতুল ফিরদাউস, বলো দেখি কোনটা এক্সিস্ট। হ্যাঁ বলো, কে বলতে চাচ্ছিল বলো। লিমিট কইছি কিন্তু আমি খালি, এই বিন্দুটা কিন্তু খুবই ছোট, খালি তোমার ওই সি বিন্দুতে খুবই ছোট। আমি তো এখানে এত ছোট দিতে পারি না, ধরো আমরা কলম দিয়ে বা আঙ্গুল দিয়ে লিখতেছি, এই জন্য একটু বড় হয়ে যায়, খুবই ছোট। লিমিট এক্সিস্ট কার লিমিট এক্সিস্ট বলো দেখি? স্যার জি না, এফ অফ এক্স। এফ এর কিন্তু লিমিট এক্সিস্ট, কিন্তু জি তোমার এক্সিস্ট না। এটা তো বুঝতে হবে, বুঝতে পারলে? এফ এর কিন্তু তোমার লিমিট এক্সিস্ট,
কারণ আমরা বলছিলাম না ওয়ান সাইডেড লিমিট আছে, তুমি তো লেফট সাইড দিয়ে আসো। অনেক আমি কিন্তু গ্রাফ তোমাদের করতে দিছিলাম এই জন্যই, ওখানে বই সুন্দর করে আঁকা আছে, এখানে আমি এত সুন্দর করে আঁকতে পারবো না। হ্যাঁ, কারণ এই বৃত্তটা খুবই ছোট। হুম, এই দেখো এফ এর কিন্তু তোমার লিমিট এক্সিস্ট, কিন্তু সরি হ্যাঁ জি এর কিন্তু তোমার লিমিট এক্সিস্ট না। কারণ কি, জি এর লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু এইটুকু, আর যদি রাইট হ্যান্ড লিমিটের ইচ্ছে এইটুকু। আমরা বলছিলাম যে দুটো তোমার লিমিট এক্সিস্ট হতে হয়, যে প্রত্যেকটা এপসাইলনের জন্য তোমাকে ডেল্টা পেতে হবে। না বুঝতে পারোনি? হ্যালো, কি প্রশ্ন আছে কারো? হ্যালো, কথা বলতে হবে, কথা না বললে তো কিছুই বুঝতে পারবো না। কথা বলতে সমস্যা নেই, ভুল বললেও কোনো সমস্যা নেই তো। এটা কিন্তু তোমার ডাজ নট এক্সিস্ট। এই যে এক্সিস্ট, সরি এফ এর এক্সিস্ট, এফ তো এটা এক্সিস্ট। হ্যাঁ, এফ এর তোমার হচ্ছে এক্সিস্ট, এক্সিস্ট, কিন্তু তোমার এটা হচ্ছে ডাজ নট এক্সিস্ট। জি তো এটা, হ্যাঁ জি। বুঝতে পারোনি নাকি? আর হ্যাঁ, এটা বুঝতে না পারলে তো কিছু করার নেই আর। এপসাইলন ডেল্টা দিয়ে তো ধরো তাহলে এখানে এখানে দেখো যে আমরা যখন লিমিটের কথা বলতেছি তখন এই সি বিন্দুতে ফাংশনাল ভ্যালু কি সেটা আমাদের কোনো জানার দরকার নেই। কিন্তু যখন তুমি কন্টিনিউয়াস বলবো আমরা একটা পয়েন্টে, তখন অবশ্যই অবশ্যই যে সি বিন্দুতে তোমার ফাংশনাল ভ্যালুটা তোমাকে কনসিডার করতে হবে। তোমরা এটা জানো যে যে একটা জাস্ট যদি কন্টিনিউয়াস হতে হয়, ধরো একটা বিন্দুতে এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট সি, ধরো আমরা বলতেছি যে এটা একটু লিখতেছি আমরা, ধরো ধরো তাহলে প্রথম শর্ত হচ্ছে এফ ফাংশনটাকে যে লেট এফ বি এ ফাংশন, ফাংশন তাকে অবশ্যই ডিফাইন্ড হতে হবে, যে ডিফাইন্ড ডিফাইন্ড অ্যাট লিস্ট, আমরা যেটা বলতেছিলাম এটা বারবার, যে অ্যাট লিস্ট অ্যান ওপেন ইন্টারভাল। এই যে সি কে কেন্দ্র করে যে একটা ওপেন ইন্টারভ্যালে তোমার অবশ্যই হতে হবে, ইন্টারভ্যাল। ধরো এটাকে দিছে সি মাইনাস পি দিছে, সমস্যা নেই, পি একটা পজিটিভ নাম্বার, সি প্লাস পি, এক্সেপ্ট পসিবলি কিন্তু সি না এখন। হ্যাঁ, তাহলে আমরা বলবো যে উই সে দ্যাট, হ্যাঁ, যে আমরা বলবো যে এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট সি ইফ, ধর এফ এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট সি ইফ, এই যে দেখো দেখা যাচ্ছে, তুলে দিই, লিমিট এই যে এক্স টেন্স টু সি এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ সি। এটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। আমরা যখন লিমিটের ডেফিনেশন দিছিলাম তখন এখানে কি লিখছিলাম বলো তো, কি মনে আছে? এই অংশে কি লিখছিলাম আমরা? এই অংশে কি লিখছিলাম মনে আছে কিনা জানি, এল লিখছিলাম কিন্তু এই অংশে। কিন্তু এখানে আমরা কি লিখছি, এফ অফ সি, মানে কি তোমার সি বিন্দুতে তুমি তো এফ অফ সি বের করতে পারবে না যদি সি বিন্দুতে ফাংশনটা তোমার ডিফাইন্ড না হয়। পারবো আমরা যে সি বিন্দুতে ফাংশনটা যদি ডিফাইন না হয় তাহলে তো তোমার এফ অফ সি বের করতে পারবো না। তাহলে দেখো ওই লিমিট এক্সিস্ট হতে হবে, সাথে সেই লিমিটিং ভ্যালুটা তোমার ওই বিন্দুতে ফাংশনাল ভ্যালুর সমান হতে হবে, তাহলেই তোমাকে আমরা বলবো হচ্ছে ওই বিন্দুতে ফাংশনটা, একটা বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস। তাহলে কি পার্থক্য দেখো, বুঝতে পারলে কিনা? এ দেখো খেয়াল করো, আমরা তখন এই যে আমি আবার লিখিয়ে যে আমরা যখন লিমিট লিখতেছিলাম যে লিমিট এক্সটেন্স টু সি এফ অফ এক্স, এটা সমান কিন্তু এল লিখছিলাম, ফাংশনাল ভ্যালু লিখছিলাম, এফ অফ সি কিন্তু লিখিনি, এল লিখছি, মানে এল যে কোনো একটা রিয়েল নাম্বার। কিন্তু যখন আমরা কন্টিনিউটিভ ডেফিনেশন দিচ্ছি তখন বলতেছি যে এই যে সি বিন্দুতে এই বাম পাশ কিন্তু একই, যে লিমিট এক্সিস্ট, কিন্তু সেই লিমিটিং ভ্যালুটা কত সেটা অবশ্যই ওই বিন্দুর ফাংশনাল ভ্যালুর সমান হবে। যদি হয় তখন তাহলে আমরা বলবো হচ্ছে, এই জন্য এখন আর আমরা কিন্তু বলতে পারবো না যে এফ, দেখো এখানে আমরা বলছি যে এফ বি এ ফাংশন ডিফাইন অ্যাট লিস্ট
অ্যান্ড ওপেন ইন্টারভেল এত, এই যে সি মাইনাস পি সি প্লাস পি, মানে কি এর ভিতরে কিন্তু সি আছে, তোমার নিজে সি আছে, নিজে সি না থাকলে কিন্তু তুমি এফ অফ সি বের করতে পারতে না, সি তো সে ডিফাইন্ড। কিন্তু আমরা ওখানে কিন্তু বলতেছিলাম এফ বি এ ফাংশন ডিফাইন অ্যাট লিস্ট অ্যান ওপেন ইন্টারভেল, ধরো সি মাইনাস পি সি প্লাস পি এক্সেপ্ট পসিবলি সি, মানে সিতে তোমার ডিফাইন্ড হলেও কোনো সমস্যা নেই, না হলেও কোনো সমস্যা নেই, না হলেও আমরা ওটাকে ডিফাইন করতে পারতাম লিমিটকে। কিন্তু তুমি কন্টিনিউটিকে ডিফাইন করতে হলে অবশ্যই তোমার এই সি বিন্দুতে ফাংশনটাকে অবশ্যই ডিফাইন্ড হতে হবে। এই পয়েন্টটা কিন্তু বুঝতে হবে তোমাকে, এটুকু হচ্ছে মূল পয়েন্ট, আর কোনো পার্থক্য নেই। কারো প্রশ্ন আছে? প্রশ্ন করো, আমি নিশ্চিত বুঝতে সমস্যা হতে পারে। চলো এই কনসেপ্টটা বুঝতে হবে, তাহলে তুমি কখনো মানে ভুল করবা না। খেয়াল করে দেখো, যে একটু মনে করো যে আমরা যখন লিমিটের কথা বলতেছিলাম তখন কিন্তু তোমার ই ছিল না, তোমার এল বলছিলাম। এটা লিমিটের ক্ষেত্রে, এটা কিন্তু লিমিটের ক্ষেত্রে লিখে দিয়ে এবার গোলমাল, এটা কিন্তু লিমিটের ক্ষেত্রে, লিমিটের যখন আমরা কথা বলছিলাম। করো, প্রশ্ন করো, সমস্যা নাই, ভুল প্রশ্ন করলে সমস্যা নেই। না বুঝতে পারছো? তোমার এই কথার পার্থক্যগুলো বুঝতে হবে। হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাকে বুঝতে পারছো নাকি বুঝতে পারোনি? সি এর মান যদি একই হয় তখন কি হবে? হ্যাঁ বলো, ভালো, সেটাই তো জানতে চাই। প্রশ্ন করো। হ্যাঁ, সবগুলো এফ অফ সি মানে ফাংশনাল ভ্যালুর মান যদি একই হয়ে যায় তখন কি সেটা কন্টিনিউয়াস থেকে লিমিটে ট্রান্সফার হয়ে যাবে এমন কিছু? কিসে তোমার যদি ই হয়ে যায়, তুমি কনস্ট্যান্ট ফাংশন হয়ে যায়, তাই বলছো? জি স্যার, এফ অফ হ্যাঁ সি তাহলে মানে অবশ্যই, হ্যাঁ যদি একটা ফাংশন তোমার ই হয় তাহলে লিমিটও যা তোমার, আসলে তো লিমিটের ডেফিনেশন একই হবে অবশ্যই। লিমিটের ডেফিনেশন তোমার দেওয়ার দরকারই ছিল না যদি তোমার ওই আনডিফাইন্ড ই না থাকতো। দেখো এই যে দেখো আরে এটা কি আসলে, ধরো এরকম ঘটনা ঘটে, আমরা কেন লিমিটকে বলি ধরো 1/x, তাই না? আমরা কি এক্স এর মান এখানে 0 বসাতে পারি? আমরা তো জানি যে 0 বসালে কি হয়, তোমার অসংজ্ঞায়িত হবে না? তখন মানুষের মনে প্রশ্ন লাগলো, হ্যাঁ 0 তো বসাতে পারি না, কিন্তু 0-র খুব কাছাকাছি বসালে কি ঘটনা ঘটে? এটা হচ্ছে মানুষের মনে প্রশ্ন জাগছিল। কারণ আমরা আমরা কিন্তু জানি যে ছোটবেলা থেকে আমরা ক্লাস 9 থেকে পড়ছি, এটা কিন্তু তোমার অসংজ্ঞায়িত আমরা জানি, তাই না? কিন্তু তখন মানুষের মনে প্রশ্ন জাগলো যে যদি তোমার যে 0-র কাছাকাছি যদি বসাই, দুই দিক থেকে কাছাকাছি হতে হবে, তাহলে কি ঘটনা ঘটবে তোমার? সেটাকেই ব্যাখ্যা করতে গিয়েই কিন্তু এই লিমিটের ধারণা আসছে। আর ও যেটা বললো, যদি একটা ফাংশন যদি তোমার কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে কনস্ট্যান্ট ফাংশন, তাহলে কোনো সমস্যা নেই তো, সেটা তোমার লিমিটও যা মানে কন্টিনিউটি লিমিট সেম জিনিস হয়ে যাবে। নাকি বুঝতে পারোনি? জি স্যার, এবার বুঝতে পেরেছি। এবার বুঝতে পারছি। এই তোমার যদি ধরো ফাংশন এরকম থাকতো, তখন কিন্তু মানুষের মনে ধরো এরকম যদি একটা ফাংশন থাকতো, দেখো খেয়াল করে, যে এরকম যদি একটা ফাংশন ধরো 2x-5, তাহলে কি লিমিটের ধারণা আনার কোনো দরকার ছিল বলো দেখি? পলিনোমিয়াল ফাংশন যদি হতো, কারণ এখানে কিন্তু তুমি দেখো যাই বসাও না কেন, এক্স, তুমি এক্স এর সকল মান বসাবা, এর এই অঙ্কে তুমি যদি লিমিট বের করো কথার কথা, কোনো সমস্যা নেই কিন্তু, মানে এই কোনো সমস্যা সৃষ্টি করছে না। কিন্তু সমস্যা সৃষ্টি করছে এরা, এরা এই ধরনের আরো অসংখ্য আছে, এই সমস্যা সৃষ্টি করছে। ধরো ধরো 1/x-2 যদি বলো, এই সমস্যা সৃষ্টি করছে, বুঝতে পারছো? 2 বসালেই কিন্তু সমস্যা সৃষ্টি করছে। তাহলে তখন মানুষের মনে প্রশ্ন জাগলো, 2 এর যদি খুব কাছাকাছি হয় তখন এর বিহেভটা কেমন হবে? এর এই বইটা তোমরা একটু পড়ো মাঝে মাঝে। আসলে আমার কথা শুনে তো অনেক কিছু হয়তো আমি সুন্দর করে বলতেও পারি না, তো তুমি আমি আমার কথা একটু শুনলে তারপরে যদি বইটা পড়ি, বই কিন্তু সুন্দর করে এই কথা লেখা আছে। ধরো আমি বই পড়ে শিখছি কিন্তু এগুলো, তোমরা একটু জাস্ট, এখন তো প্রচুর সময় তোমাদের হাতে, বইটা একটু পড়ো মাঝে মাঝে, তাহলে দেখে বুঝতে পারবা। ধরো এখানেই সমস্যা, এইখানে তোমার প্রশ্ন, যদি এক্স এর মান তো 2 বসালেই সমস্যা তৈরি করবে, তাহলে 2 এর কাছাকাছি যদি বসায় তখন কি ঘটনা ঘটবে? কি কিছুটা তো বুঝতে পারছো নাকি? হ্যালো, জি স্যার। আর প্রশ্ন থাকলে, আরো প্রশ্ন থাকলে বলতে পারো, প্রশ্ন করা খুব জি স্যার। ইম্পর্টেন্ট। তাহলে পলিনোমিয়াল ফাংশন থাকলে মানুষ কিন্তু তোমার লিমিটের কথা চিন্তা করতো না, যে যেখানে আমরা ফাংশনাল ভ্যালু বের করতে পারি না সেখানেই তোমার লিমিটের ধারণা আসছে। এখানে তুমি যদি এটা যদি তোমার ধরো এফ অফ এক্স হয়, তাই না?
এটা যদি ধরো এফ অফ এক্স হয়, তোমাকে আমি যদি বলি যে এফ অফ 0 কত, তোমাকে অবশ্যই লিখতে হবে যে অসংজ্ঞায়িত। কিন্তু আমি যদি তোমাকে বলি, তখন কিন্তু একটা সিদ্ধান্ত আসতে পারবে। আমি যদি তোমাকে এটা বলতাম, ধরো যে ধরো আনডিফাইন্ড, এটা বললাম আনডিফাইন্ড, ডিফাইন্ড, হ্যাঁ, এটা তুমি বলবা যে আনডিফাইন্ড। কিন্তু আমি যদি তোমাকে এইটা বলতাম যে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স কত, তখন তুমি একটা কিছু বলতে পারবা কিন্তু তুমি। হয়তো এরা লিমিট এক্সিস্ট না, সেটা ঠিক আছে, কিন্তু তুমি কিছু বলতে পারবা। তো এই সমস্ত ফাংশনকে ধরো রেশনাল ফাংশন যারা, বা এর বিহেভিয়ার অ্যানালাইজ করার জন্য তোমার কিন্তু লিমিটের কনসেপ্ট আনছে। আসলে সব কনসেপ্ট এরকম করে তৈরি হয় বাস্তব জীবনে, তাই যে তুমি একটা সমস্যায় পড়ছো, কিছু করতে করতে একটা সমস্যায় পড়ছো, সেই সমস্যাকে তুমি কেমন করে সমাধান করবা, তার জন্য তুমি নতুন কিছু সৃষ্টি হয়তো। আমাদের বাস্তব জীবনেও তাই। কিন্তু কিছুটা বইটা একটু পড়ো কাইন্ডলি, যে জাস্ট আমি যেগুলো বলছি আবার একটু পড়ো। আসলে কোনো কিছু একবার পড়লে তোমার মনে থাকে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে আমরা যখন কন্টিনিউটির কনসেপ্টটা তোমার আনছি, তখন কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই একটু এদার মিউট করে রাখো। এখন যখন আমি কথা বলতে পারবো, তখন কার জানি তোমার আনমিউট করা আছে, শব্দ শোনা যাচ্ছে, একটু কাইন্ডলি মিউট করে রাখো। আর যদি কেউ কিছু জিজ্ঞেস করতে চায়, তাহলে জিজ্ঞেস করতে পারো। হ্যালো, তাহলে দেখো এখন আমরা যদি এইটা, আমরা যদি একটা ফাংশন দিয়ে এখন বোঝানোর চেষ্টা করি, গ্রাফ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। ধরো এই পয়েন্টটা হচ্ছে তোমার সি। ধরো আমি এরকম একটা ফাংশন আঁকলাম, এই যে ধরো এখানে হচ্ছে এই এটা কিন্তু তোমার, এই যে আমরা জানি, তোমরা সবাই জানো, এটা যদি সি হয়, এটা অবশ্যই কিন্তু তোমার এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে তোমার এফ অফ সি, তাই না? তাহলে এইটার ধরো কিন্তু কি, দেখো খেয়াল করে, এর কিন্তু তোমার লিমিটিং ভ্যালু এক্সিস্ট, হ্যাঁ, এবং ফাংশনাল ভ্যালু সি বিন্দুতে কিন্তু আছে। তাহলে কিন্তু আমরা এটার বলতে পারি যে এই গ্রাফ থেকে বলতে পারি যে লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স ইকুয়াল টু সেই এল মানে কত বলো দেখি এখানে, এফ অফ তোমার এফ অফ সি, ঠিক আছে, এই যে এফ অফ সি, এই গ্রাফটার, ঠিক আছে? প্রশ্ন আছে কোনো? না স্যার। হ্যাঁ, তাহলে তোমার আমরা বুঝতে পারলাম যে একটা বিন্দুতে তোমার কন্টিনিউয়াস হতে হলে দুটো শর্ত হোল্ড করতে হবে, যে সেই বিন্দুতে তোমার ফাংশনাল ভ্যালু এক্সিস্ট হতে হবে, এবং তোমার এবং সেটা সরি লিমিটিং ভ্যালু এক্সিস্ট হতে হবে, সেই লিমিটিং ভ্যালু ওই বিন্দুর ফাংশনাল ভ্যালু তোমার সমান হতে হবে। তাহলে ধরো কখন ফেল করবে, কয়টা ঘটনা করতে পারে, যে ধরো এফ একটা ফাংশন, এফ ক্যান ফেল, ধরো আমরা এরকম বলতে পারি যে একটা লিখি যে এফ ক্যান ফেল টু বি continuous to be continuous to be continuous ধরো at সি বিন্দুতে। আমরা কিন্তু একটা পয়েন্ট ডিফাইন করতেছি। ধরো প্রথম একটা ঘটনা বলতেছে, ধরো তোমাদের বই থেকে আমি কিন্তু বলছি, এই জন্য কাইন্ডলি বইটা একটু পড়ো মাঝে মাঝে। তোমার এখন তো প্রচুর সময় তোমাদের হাতে, এই সময় আর জীবনে পাবা না আর কি কিছু শেখার। ধরো এরকম ঘটনা ঘটতে পারে কিন্তু, দেখো খেয়াল করে, লিমিট এক্সিস্ট ওই সি বিন্দুতে, লিমিট এক্সিস্ট, কিন্তু এরকম হতে পারে যে লিমিট এক্সিস্ট কিন্তু বাট, ধরো কি হতে পারে, তাহলে কিন্তু তোমার কন্টিনিউয়াস হবে না। লিমিট এক্সিস্ট বাট কিন্তু সেই লিমিটটা তোমার ফাংশনাল ভ্যালুর সমান না। দেখো বুঝতে পারলে কিনা, নট ইকুয়াল এটা কিন্তু। তাহলে কিন্তু এই সি বিন্দুতে তোমার কন্টিনিউয়াস হবে না। হবে, বুঝতে পারলে এই ব্যাপারটা? দেখো দেখি, আমি গ্রাফ দিয়ে দেখাবো, সমস্যা নেই। যে লিমিট এক্সিস্ট কিন্তু সেই সেই লিমিটিং ভ্যালুটা ওই বিন্দুর ফাংশনাল ভ্যালুর সমান না।
তাহলে কিন্তু ফেল কন্টিনিউয়াস হবে না এই বিন্দুতে। কি বুঝতে পারছো? স্যার গ্রাফ দিয়ে একটু দেখাতে হ্যাঁ, হবে। হ্যাঁ গ্রাফ দিয়ে দেখাবো, সমস্যা নেই, গ্রাফ দিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, আর একটা কথা লিখি তারপরে আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমি বই থেকেই দেখাবো, বই গ্রাফ সুন্দর আঁকা আছে, আমি আঁকলে একটু খারাপ হয়। আর একটা ঘটনা ঘটতে পারে, ধরো যেমন ঘটনা ঘটতে পারে, আমরা দেখলাম যে লিমিটই এক্সিস্ট না। যদি লিমিট যদি এক্সিস্ট না হয় তাহলে সে আগে কিন্তু কন্টিনিউয়াস পেলে আগে লিমিট এক্সিস্ট হতে হবে। যে ধরো লিমিট এফ অফ এক্স ধরো ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট, এস এটা এস এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট, এই ঘটনা ঘটলে কিন্তু এরকম হতে পারে। দেখো আমি আমি একটু বই দিয়ে দেখাই, কারণ বইয়ের গ্রাফগুলো সুন্দর আছে। আমি এখানে আঁকলে আমার আঙ্গুল দিয়ে লিখি তো অনেক মোটা, সেজন্য আসলে খুবই সূক্ষ্ম আঁকা খুব কঠিন একটু। আমি এখান দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি একটু। দেখা যাচ্ছে বোধহয় না? আমার বইয়ের স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখান দিয়ে এই যে দেখো আমরা এই কথাটা বলছি। এই যে দেখো এই গ্রাফটা দেখতে পাচ্ছ, এই যে এই ফিগার 2.4.1 দেখতে পাচ্ছ? হ্যাঁ জি হ্যাঁ, স্যার। হ্যাঁ দেখতে পাচ্ছ। তাহলে এখানে দেখো এই যে জাস্ট এফ একটা ফাংশন আছে এখানে, তাই না? এই সি একটা বিন্দু ধরো, হ্যাঁ, তাহলে দেখো খেয়াল করে যে তুমি এমন করে আসছে যে সি বিন্দুতে ফাংশনাল ভ্যালু কোথায় দেখছো? এই বিন্দুটা, কিন্তু লিমিটিং ভ্যালু কিন্তু তোমার এই যে দেখো লিমিট, কিন্তু এই অঙ্কটার লিমিট কিন্তু তোমার এক্সিস্ট, তাই না? এই অঙ্কটার লিমিট কিন্তু তোমার এক্সিস্ট, কিন্তু সেটা কিন্তু ফাংশনাল ভ্যালুর সমান না। তাহলে কি এই বিন্দুতে কি মনে হচ্ছে? কন্টিনিউয়াস কি মনে হয়? না কন্টিনিউয়াস না। হ্যাঁ, সেই কথাটাই বলছি। দেখো এই যে লিমিট এক্সিস্ট কিন্তু সে ফাংশনাল ভ্যালুর সমান না, তাহলে এটা কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে না। বুঝতে পারছো? জি স্যার। তাহলে তোমার দেখো খেয়াল করে দেখো যে একটা বিন্দুতে কন্টিনিউয়াস হতে হলে তার পূর্ব শর্ত হচ্ছে সেই বিন্দুতে তোমার লিমিট অবশ্যই এক্সিস্ট হতে হবে। তারপরে তোমার প্রশ্ন হচ্ছে সেই যে লিমিটিং ভ্যালুটা সেটাকে তোমার ওই ফাংশনাল ভ্যালুর সমান হতে হবে। এখানে কিন্তু লিমিট এক্সিস্ট কিন্তু সেই লিমিটিং ভ্যালুটা ফাংশনাল ভ্যালুর সমান না। লিমিটিং ভ্যালু ধরো এল, কিন্তু তোমার ফাংশনাল ভ্যালু হচ্ছে এইটা, এই জন্য লিমিট সেটা হচ্ছে প্রথম। এরকম ঘটনা ঘটলে তোমার লিমিট তোমার কি ওই বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস না, ফেল করবে কন্টিনিউয়াস হতে। আশা করি বুঝতে পারছো নাকি? প্রশ্ন আছে কোনো? হ্যালো? আর আর পরের যেটা বললাম দেখো, যদি তোমার লিমিটই এক্সিস্ট না হয় তাহলে কি কন্টিনিউয়াস হওয়ার প্রশ্ন আসে? বলো দেখি। না স্যার। হ্যাঁ না, তাহলে তাহলে প্রথমে কিন্তু তাহলে এটা তোমাকে বুঝতে হবে, তাহলে লিমিটই এক্সিস্ট না, তাহলে তোমার ওই চেক করারই দরকার নেই। তাহলে সেকেন্ড শর্তটা এটা বলছে যে কোনো একটা বিন্দুতে যদি লিমিট এক্সিস্ট না হয় তাহলে আমরা নিঃসন্দেহে বলে দিতে পারি যে ওই বিন্দুতে কন্টিনিউয়াস না। কিন্তু লিমিট এক্সিস্ট হলেও কিন্তু বলতে পারবো না যে কন্টিনিউয়াস কেন, আরো একটা এক্সট্রা তোমাকে চেক করতে হবে যে সেই লিমিটিং ভ্যালুটা ওই বিন্দুর ফাংশনাল ভ্যালু সমান কিনা সেটা। ঠিক আছে? এটা তোমরা অবশ্যই ফার্স্ট ইয়ারে পড়ছো, এইভাবে পড়ছো আমি জানি। তাহলে আমরা ধরো এই যে দেখো আরেকটা ফিগার দেখাই, বইয়ের ফিগার। এই ফিগারটা কি দেখতে পাচ্ছ তোমরা? ফিগার 2.4.2 জি স্যার। হ্যাঁ এটা দেখতে পাচ্ছ। এইখানে দেখো কি ঘটনা ঘটছে, দেখো একটু আলাদা কিন্তু এর থেকে একটু আলাদা না? হ্যাঁ, সেটা দেখো। এখানে দেখো কি হচ্ছে যে সি বিন্দুতে তোমার দেখো এই বাম দিক থেকে যদি দাও লেফট হ্যান্ড লিমিট, বলো দেখি সি বিন্দুতে কি লিমিট এক্সিস্ট? কি মনে হচ্ছে ফিগার দেখে? এই দেখো বাম দিক থেকে গেলে ভ্যালু হচ্ছে এইটা, আর তুমি যদি ডান দিক থেকে আসো তাহলে ভ্যালু এইটা। হ্যাঁ, বলতে পারছো না? এটাই সর্বনাশ। এক্সিস্ট না। হ্যাঁ অবশ্যই এক্সিস্ট না, দেখছো? অবশ্যই কিন্তু এক্সিস্ট না, লিমিটই এক্সিস্ট না। ফাংশনাল ভ্যালু কিন্তু এর সমান, দেখো সি বিন্দুতে ফাংশনাল ভ্যালু এই উপরেরটার সমান। তাহলে অবশ্যই কিন্তু এই যে দেখো কন্টিনিউয়াস না, এই যে জাম্প করছে, অ্যাব্রাপ্ট চেঞ্জ হয়েছে, মানে কি কন্টিনিউয়াস না? এই ফিগার দেখেও তো বোঝা যাচ্ছে কন্টিনিউয়াস না। মানে এটা কিন্তু ওই আগেরটা 2.4.1 কিন্তু তোমার লিমিট এক্সিস্ট কিন্তু ছিল, কিন্তু সেটা ফাংশনাল ভ্যালু সমান ছিল না। এখানে কিন্তু দেখো তোমার লিমিটই এক্সিস্ট না, তাহলে তো কন্টিনিউয়াস হওয়ার কোনো প্রশ্নই আসে না।
আর এইগুলো যদি খেয়াল করো দেখো, এই যে এই ফিগারটা, এই যে ফিগার 2.4.3, এখানে দেখো, খেয়াল করে দেখো এর কি হতে পারে, এদের লেফট হ্যান্ড লিমিটই এক্সিস্ট না। তোমার ফাংশনাল ভ্যালু কিন্তু এইটা, রাইট হ্যান্ড লিমিটই এক্সিস্ট না। এখানেও খেয়াল করে দেখো, এর কিন্তু লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট, কিন্তু রাইট হ্যান্ড লিমিট তোমার এক্সিস্ট নাই। যে উপরের দিকে বাড়তে আছে, আমরা দেখাইছিলাম না, ইনফিনিটি হচ্ছে একটা অঙ্ক দেখাইছিলাম কিন্তু তোমাদের, এটারও তাই দেখো, এই যে এর কিন্তু তোমার ফাংশনাল ভ্যালু সবার কিন্তু আছে, এর কিন্তু তোমাদের লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট না, আর রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট, ফাংশনাল ভ্যালু এক্সিস্ট। তাহলে একটাও দেখো ফিগার দেখেই বোঝা যাচ্ছে একটাও কি কন্টিনিউয়াস। তুমি কি পেন্সিল তুলে আঁকতে পারবা? না তুলে আঁকতে পারবা? একটাও পারবা না কিন্তু। আমার স্বাভাবিক সেন্স এটা কন্টিনিউয়াস না, সবাই কিন্তু ব্রেক হয়ে গেছে। একটু তোমরা বইটা পড়ো একটু, তাহলে আমি যেটা বলছি তখন সেটা ভালো বুঝতে পারবা। এখন একটা জিনিস, একটা প্রশ্ন যদি করি, ধরো কোনোভাবে যদি আমরা এই বিন্দুটাকে টাইনে এখানে নিয়ে আসতে পারতাম ধরো, তাহলে কি হতো বলো দেখি? এটা কি কন্টিনিউয়াস হতো? খালি এই একটা বিন্দু, এটাকে যদি টেনে এখানে নিয়ে আসতাম তাহলে কিন্তু কন্টিনিউয়াস হয়ে যেত। তাহলে এই যে দেখো, বিভিন্ন আমরা ফিগার দেখেই বুঝতে পারলাম কিন্তু বিভিন্ন ধরনের, মানে সবাই কিন্তু ডিসকন্টিনিউয়াস। এও তোমার ডিসকন্টিনিউয়াস, এও তোমার ডিসকন্টিনিউয়াস, এও ডিসকন্টিনিউয়াস, এও ডিসকন্টিনিউয়াস, এও ডিসকন্টিনিউয়াস। এই ডিসকন্টিনিউয়াসের বিভিন্ন রূপ আছে, প্রকৃতি। এইভাবে ডিসকন্টিনিউয়াসকে আমরা মোটামুটি দুই ভাগে প্রথমে ভাগ করে। তাহলে এটা কিন্তু খুব সহজ। তুমি জাস্ট এই একটা বিন্দুতে যদি ফাংশনাল ভ্যালু বলতে, যে এটাই, এই বিন্দুটাকে টানে যদি এখানে নিয়ে আসতে, যদি বলতে তুমি এফ অফ সি ইকুয়াল টু এল, মানে কি এফ অফ সি ইকুয়াল টু এল, মানে কি এই বিন্দুটা এখানে চলে আসতো না টেনে, তাহলে কিন্তু এই ডিসকন্টিনিউ তুমি রিমুভ করে ফেলতে পারতে, মানে দূর করতে পারতে না। বুঝতে পারো নি? তুমি যদি এই বিন্দুটাকে টেনে এখানে নিয়ে আসতে, লাগাই দিলে এখানে, মানে কি এফ অফ সি মানে কত তখন? এল কিন্তু হয়ে যেত, তাই না? না বুঝতে পারো নি? হ্যালো, বুঝতে পারছি। এই বিন্দুটাকে টেনে যদি তুমি এখানে নিয়ে আসো, মানে কি এফ অফ সি ইকুয়াল টু এল, তাহলে কি তখন কি এটা কি কন্টিনিউয়াস হতো না থাকতো, না ডিসকন্টিনিউয়াসই থাকতো? কি হতো বলো দেখি? কন্টিনিউয়াস হতো। হ্যাঁ, কন্টিনিউয়াস হতো। তাহলে এই যে, তাহলে তুমি কি দেখো, এই ডিসকন্টিনিউটিকে তুমি দূর করতে পারো, রিমুভ করতে পারো। এই জন্য এই ডিসকন্টিনিউটির একটা নাম আছে, একে বলা হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউটি। মানে এই এক নম্বরের ক্ষেত্রে যে সমস্ত ডিসকন্টিনিউটি হয়, এটাকে বলে যে রিমুভেবল। যে তুমি একটু ফাংশনটাকে রিডিফাইন করে, নতুন ভাবে ডিফাইন করলেই তুমি ডিসকন্টিনিউটিটাকে দূর করে ফেলতে পারো। যে তুমি এই যে দেখো এখানে বলছে যে তুমি যদি এল এফ অফ সি যদি এল করো, তাহলেই তুমি রিডিফাইনিং, তাহলে তুমি এই ডিসকন্টিনিউটিটাকে দূর করতে পারো। এই জন্য এর নাম হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউটি। আর এই যে এই ডিসকন্টিনিউটিকে তুমি কিন্তু শত চেঞ্জ করেও তুমি একে দূর করতে পারবে না। যে কন্টিনিউটিকে আমরা ডিসকন্টিনিউটি দূর করতে পারি না, সেটাকে বলা হচ্ছে ইসেনশিয়াল ডিসকন্টিনিউটি। এই যে এই শব্দটা ইসেনশিয়াল ডিসকন্টিনিউটি, যে যেটাকে আমরা চেঞ্জ করে, যে কোনো ভ্যালু চেঞ্জ করে, বিলিয়ন বিলিয়ন পয়েন্টসও চেঞ্জ করে, যেমন খুশি তেমন করে তুমি কখনো দূর করতে পারবে না, সেটাকে বলা হচ্ছে ইসেনশিয়াল ডিসকন্টিনিউটি। আর রিমুভেবল ডিসকন্টিনিউটি হচ্ছে এই নামেরও কারণ আছে, তুমি যেহেতু রিমুভ করতে পারছো একটা জাস্ট রিডিফাইন করে, এটাকে বলা হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউটি। ঠিক আছে নাকি? প্রশ্ন আছে কেন? বুঝতে পারলে? শব্দ দুটো কি বুঝতে পারলে যে কোনটা তোমার ইসেনশিয়াল ডিসকন্টিনিউটি, কোনটা তোমার রিমুভেবল ডিসকন্টিনিউটি? যে বলছি যে দি ডিসকন্টিনিউটি ক্যান বি রিমুভড বাই রিডিফাইনিং এফ এট সি। এই দেখো, সি বিন্দুতে আমি যদি ফাংশনাল ভ্যালুকে টাইনে এখানে নিয়ে আসতাম, এফ অফ সি যদি এল হতো, তাহলে কিন্তু এই ডিসকন্টিনিউটি তোমার দূর হয়ে যেত। কিন্তু যেটা ইসেনশিয়াল ডিসকন্টিনিউটি, যে তুমি শত শত চেঞ্জ করে, কারণ এ কোনো চেঞ্জ করে কোনো কাজ হবে না, এ তোমার যত বাড়াবা সে অসীমের দিকে চলে যাচ্ছে। তাহলে এই দুটো শব্দ কিন্তু মনে রাখতে হবে। তুমি যদি সত্যি সত্যি বুঝতে পারো তো সবসময় তোমার মনে থাকবে। নাম শুনছো তোমরা এর আগে কখনো? হ্যালো স্যার, ম্যাথ ছিল ফার্স্ট ইয়ারে, মেবি রিমুভেবল ডিসকন্টিনিউটি কিছু ম্যাথ ছিল। যাক, অসুবিধা নেই, আমি একটু আপনাদের রিকল করে দিলাম। তোমরা বুঝতে পারছো কিনা দেখো, কে রিমুভেবল ডিসকন্টিনিউটি, কে এসেনশিয়াল ডিসকন্টিনিউটি। এই ফিগার দিয়ে বুঝতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবা। তুমি জাস্ট একটা পয়েন্টকে চেঞ্জ করে তুমি যদি ডিসকন্টিনিউটিকে দূর করে ফেলতে পারো, সেটা হচ্ছে রিমুভেবল। আর বিলিয়ন বিলিয়ন পয়েন্ট, এখানে দেখো লেখছে যে ইউ ক্যান চেঞ্জ দ্য ভ্যালু অফ এফ এট এ বিলিয়ন পয়েন্টস ইন এনি ওয়ে ইউ লাইক।
তুমি যেভাবে পছন্দ করো না কেন সেইভাবেই তুমি চেঞ্জ করতে পারো শত কোটি কোটি পয়েন্ট, তাও তুমি এই ডিসকন্টিনিউটি দূর করতে পারবে না। সেটা হচ্ছে ইসেনশিয়াল ডিসকন্টিনিউটি। দেখো বুঝতে পারলে কিনা, এটা বুঝতে হবে কিন্তু এই দুটো শব্দ। কেন রিমুভেবল ডিসকন্টিনিউটি বলছি, কেন ইসেনশিয়াল ডিসকন্টিনিউটি বলছি, বলো দেখি। এটা তোমার কি ডিসকন্টিনিউটি? স্যার এটা এসেনশিয়াল মেবি। হ্যাঁ এসেনশিয়াল, কিন্তু এই এসেনশিয়ালের ভিতরে আবার একটু পার্থক্য করছে, যে এসেনশিয়াল ডিসকন্টিনিউটিকে আবার দুই ভাগে ভাগ করছে। একটাকে বলেছে জাম্প ডিসকন্টিনিউটি। প্রথমে কিন্তু মূল জিনিস হচ্ছে দুই ধরনের ডিসকন্টিনিউটি, একটা হচ্ছে রিমুভেবল আর একটা হচ্ছে তোমার ইসেনশিয়াল। আর এই ইসেনশিয়ালের ভিতরে আবার দুই ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে দেখো জাম করছে, কিন্তু খেয়াল করে দেখো, এই জন্য নামকরণের কারণ আছে। ধরো এখানে ফট করে জাম করে ভ্যালু এখানে চলে গেছে সব। এই যে দেখো এখানে কিন্তু একটা পয়েন্ট কি তুমি এখানে আনলে কিন্তু সেই ডিসকন্টিনিউটি চেঞ্জ হবে কোনো, বলো দেখি। এটাকে টেনে যদি এখানে নিয়ে আসি, বা হাজার হাজার পয়েন্টকে যদি নিয়ে আসো, এখান থেকে যেই নিয়ে আসবা তাহলে এখানে ফাঁকা হয়ে যাবে কিন্তু তোমার। বুঝতে পারছো? তুমি যদি ধরো এই সব পয়েন্টকে টেনে এখানে নিয়ে আসো, কারণ এর ফিগার তো আরো সামনে আছে, এখানে তাহলে ফাঁকা হয়ে যাবে। মানে একটা না একটা জায়গায় তোমার ডিসকন্টিনিউটি থাকবেই। এই জন্য বলছে যে বিলিয়ন অফ পয়েন্টস কে চেঞ্জ করে তুমি যে ডিসকন্টিনিউটিকে চেঞ্জ করতে পারো না। কিন্তু সেই ইসেনশিয়াল ডিসকন্টিনিউটিকে আবার দুই ভাগে তোমার ভাগ করছে। একটা হচ্ছে তোমার কি জাম্প ডিসকন্টিনিউটি, আর একটা হচ্ছে তোমার ইনফিনিটি ডিসকন্টিনিউটিস। তাহলে এখানে দেখো যে এটা কিন্তু খেয়াল করে দেখো, তোমার লিমিট কিন্তু এক্সিস্ট, তোমার লেফট হ্যান্ড লিমিটও এক্সিস্ট, রাইট হ্যান্ড লিমিটও এক্সিস্ট, ফাংশনাল ভ্যালু এক্সিস্ট। কিন্তু লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট, রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট, কিন্তু লিমিট এক্সিস্ট না। কিন্তু লিমিট এক্সিস্ট হতে হলে তোমার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হতে হবে। এই যে দেখো, সেই যে, তাহলে এটা বুঝতে পারলে কেন জাম্প? বুঝতে পারছো নাকি? না বুঝতে পারলে প্রশ্ন করো, প্রশ্ন করা খুব ইম্পর্টেন্ট। আমি খুশি হবো প্রশ্ন করলে। দেখো কেন জাম্প আর কেন এটা ইনফিনিটি ডিসকন্টিনিউটি, এটা বুঝতে হবে। খেয়াল করে দেখো এখানে কিন্তু সি বিন্দুতে এই ফাংশনটা তোমার লিমিট এক্সিস্ট না, কিন্তু মজার বিষয় লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট, রাইট হ্যান্ড লিমিট কিন্তু এক্সিস্ট, ফাংশনাল ভ্যালু এক্সিস্ট। কিন্তু আমরা স্বাভাবিক দেখো জাম্প করছে, এখানে এসে মান জাম্প করছে, এই জন্য এর নাম জাম্প ডিসকন্টিনিউটি। দেখো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন করো, তাহলে দেখো অন্যরাও বুঝতে পারবে তুমি যদি প্রশ্ন করো। ইনফিনিট এসেনশিয়াল ডিসকন্টিনিউটির মানে সংজ্ঞাটা আরেকবার বলেন। এই যে ইসেনশিয়াল ডিসকন্টিনিউটি আছে তোমার, এই যে লিমিট তোমার এক্সিস্ট হবে না। এক নম্বরের যে ডিসকন্টিনিউটি এটি হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউটি, আর ইসেনশিয়াল ডিসকন্টিনিউটি লিমিট এক্সিস্ট না। খেয়াল করে দেখো, কিন্তু লিমিট এক্সিস্ট না হলেও কিন্তু আমরা জানি যে লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট হতে পারে, রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট হতে পারে। লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট, রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট, তারপরেও কিন্তু তোমার লিমিট এক্সিস্ট হতে পারে না, জানো? এটা তো মনে আছে, কারণ ওই দুইজনকে সমান হতে হবে, তারপরে তোমার লিমিট এক্সিস্ট হবে। এই যে দুই নম্বর কেস হচ্ছে তোমার ইসেনশিয়াল ডিসকন্টিনিউটি, এক নম্বর কেস হচ্ছে তোমার রিমুভেবল ডিসকন্টিনিউটি। বুঝতে পারলে? এবার খেয়াল করে দেখো, এখানে কিন্তু বলিনি যে লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট, আমরা বলছি লিমিট এক্সিস্ট না। দেখো লিমিট এক্সিস্ট না কত ভাবে ঘটতে পারে বলো দেখি। লিমিট এক্সিস্ট না তার অর্থ কিন্তু এটা না যে লেফট হ্যান্ড লিমিট তোমার এক্সিস্ট না, রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট না। ধরো লেফট হ্যান্ড লিমিটও এক্সিস্ট, রাইট হ্যান্ড লিমিটও এক্সিস্ট, কিন্তু এই দুইজন যদি সমান না হয় তাহলে ওই বিন্দুতে কিন্তু লিমিট এক্সিস্ট না। এরকম এই একটা ঘটনা করতে পারে। আবার ধরো কি করতে পারে, যে লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট কিন্তু তোমার রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট না, তাহলেও কিন্তু তোমার লিমিট এক্সিস্ট না। আর একটা ঘটনা ঘটতে পারে, ধরো লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট না, রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট, তাহলেও কি হবে, লিমিট ওই বিন্দুতে লিমিট এক্সিস্ট না। আর একটা ঘটনা ঘটতে পারে, লেফট হ্যান্ড লিমিটও এক্সিস্ট না, রাইট হ্যান্ড লিমিটও এক্সিস্ট না, তাহলে ওই বিন্দুতে লিমিটও এক্সিস্ট না। নাকি বুঝতে পারো না এটা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এটাকে তোমার জাম্প। কিন্তু এখানে খেয়াল করে দেখো, এইটাই বলো দেখি, কি বলো দেখি এই অঙ্কটা, এই যে এই মানে চিত্রটা কি, এই এফটার কি তোমার লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট? কি মনে হচ্ছে? স্যার দুটোই এক্সিস্ট না। হ্যাঁ দুটোই এক্সিস্ট না, কিন্তু ফাংশনাল ভ্যালু তোমার কিন্তু এক্সিস্ট। তাহলে কি এর তো তাহলে তো লিমিট এক্সিস্টের তো কোনো প্রশ্নই আসে না, তাই না? জি স্যার। হ্যাঁ এটা ধরো, এটা কি বলো দেখি।
লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট কিন্তু রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট না। ফাংশনাল ভ্যালু কিন্তু এক্সিস্ট, এই যে আবার আছে। ফাংশনাল ভ্যালু আছে, এদের কিন্তু ফাংশনাল ভ্যালু আছে, তোমার লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট না রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট না, ফাংশনাল ভ্যালু আছে। তাহলে এটা কি তোমার কি সবগুলো কিন্তু ইসেনশিয়াল ডিসকন্টিনিউটি, তাই না? এটা দেখো দেখি, সরি এটা হচ্ছে তোমার ইনফিনিটি ডিসকন্টিনিউটি, কারণ কোনো একটা তোমার ইনফিনিটিতে যাচ্ছে, তাই না? ইনফিনিটি ডিসকন্টিনিউটি ইসেনশিয়ালের একটা অংশ ইনফিনিটি ডিসকন্টিনিউটি, এইটা তোমার এটাও দেখো, এই যে একটা অংশ কিন্তু ইনফিনিটি যাচ্ছে, তাহলে অবশ্যই ইসেনশিয়াল ডিসকন্টিনিউটি কিন্তু আবার স্পেশাল কেস ইনফিনিটি ডিসকন্টিনিউটি। এটাও কি দেখো, খেয়াল করে দেখো, এটা কি বলো দেখি, এটার কি ঘটনা, কে বলবে? লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট না, রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট এবং ফাংশনাল ভ্যালু আছে এক্সিস্ট আছে, তাহলে এটা অবশ্যই কি ইসেনশিয়াল ডিসকন্টিনিউটি, তারপরে আবার ইনফিনিটি ডিসকন্টিনিউটিস। কিন্তু এইটাই কিন্তু দেখো একটু একটু আলাদা না এগুলোর থেকে, একটু আলাদা। এটা এই জন্য এর নাম হয়েছে কিন্তু জাম্প ডিসকন্টিনিউটি। এদের কি বলো দেখি? স্যার এটা দুটো লিমিটই এক্সিস্ট করছে, ফাংশনাল ভ্যালু আছে কিন্তু দুটো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটো এক সমান না, তাই লিমিট এক্সিস্ট না, তাহলে এটাকে বলছি আমরা জাম্প ডিসকন্টিনিউটি। তুমি যদি সত্যি সত্যি বুঝতে পারো সারা জীবন মনে থাকবে, কিন্তু এই জন্য একবার পড়লে বোঝা যায় না। এখন তুমি একটু যদি নিজে আবার বইটা পড়ো তাহলে বুঝতে পারবা, এটা ইম্পর্টেন্ট। এখন তো অফুরন্ত সময় তোমাদের। তোমাকে আগে প্রথম প্রশ্ন এই লিমিটের ধারণা কেন আনতে হবে, আমি কিন্তু বলছিলাম আগে, বুঝতে পারোনি, এই যে বই পড়লে একটু বুঝতে পারতে। আশা করি কি এটা বুঝতে পারছো যে তোমার মানে গ্লোবাল সেন্সে দুই ধরনের ডিসকন্টিনিউটি থাকতে পারে। আমি জাস্ট একবার ওভারভিউ বলছি, একটা হচ্ছে তোমার রিমুভেবল ডিসকন্টিনিউটি আর একটা হচ্ছে ইসেনশিয়াল ডিসকন্টিনিউটি। সেই ইসেনশিয়াল ডিসকন্টিনিউটির ভিতরে আবার তোমার দুটো ভাগ আছে, একটা হচ্ছে তোমার জাম্প ডিসকন্টিনিউটি আর একটা হচ্ছে তোমার ইনফিনিটি ডিসকন্টিনিউটি। তোমরা যদি একটু বোঝো, আমি হোমওয়ার্ক দেবো এই ফিগারের সাহায্যে, তোমাকে বলতে হবে কোনটা কোন ডিসকন্টিনিউটি। হ্যাঁ, তাহলে এখানে খেয়াল করে দেখো যে কন্টিনিউয়াস হওয়ার জন্য এই সি বিন্দুতে ফাংশনাল ভ্যালু খুব ইম্পর্টেন্ট, তাই না? লিমিটের কিন্তু এটা দরকার ছিল না কোনো তোমার আমাদের। তাহলে ধরো আমি এইগুলো কিছু বলছি না, এই যে ধরো এখানে আমি তোমরা একটু যদি যারা এখানে জাস্ট আমি একটা থিওরাম খালি একটু মুখে বলে যাচ্ছি, যে বলছে যে একটা ফাংশন এফ আর জি যদি তোমার কন্টিনিউয়াস হয় কোনো একটা পয়েন্টে, তাহলে তাদের যোগফলটাও ওই পয়েন্টে কন্টিনিউয়াস হবে, তাদের বিয়োগফলটা ওই পয়েন্টে কন্টিনিউয়াস হবে। এটা খুব ইম্পর্টেন্ট, আমরা প্রচুর ব্যবহার করি এটা, যে তুমি একটা ফাংশনকে যদি একটা স্কেলার দিয়ে গুণ করো, তাহলে নতুন যে ফাংশন তৈরি হবে সেইটাও কিন্তু তোমার একটা হবে। তোমরা কি ধরো সংখ্যা যোগ করতে পারো, ফাংশনের যোগ করা জানো তোমরা? আমি 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 এটা বলে দেখাচ্ছি, দেখাবো এটা একটু। ধরো আমাদের হাতে সময় আছে এখনো 10-15 মিনিট। এই যে এফ আর জি হচ্ছে তোমার কন্টিনিউয়াস এট সি। আমরা কিন্তু এত যা বলছি সব কিন্তু একটা পয়েন্টে। তাহলে তুমি যদি ফাংশনকে যোগ করে দাও, বিয়োগ করে দাও, কোনো কিছু যদি গুণ করে দাও, গোটা ফাংশন দুটোকে যদি গুণ করে দাও, দুটো ফাংশনটাকে যদি ভাগ করে দাও, কিন্তু ভাগ করার সময় কিন্তু খুব মাথায় রাখতে হবে জিটা কিন্তু ওই বিন্দুতে জিরো হলেই বিপদ। এই যে আমরা জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ করতে পারি না। এই জন্য এইগুলো কেন লেখে এটা তোমাকে বুঝতে হবে। এটা জাস্ট এইটুকু নামই তোমার অ্যানালাইসিস। দেখো আমি এখন একটু ইসে যাই, যে তোমাদের জাস্ট একটু আমি বোঝাই যে ফাংশনের যোগ কেমন করে করি তোমরা। আমি জানি আমার ধারণা তোমরা জানো, সমস্যা নেই, না জানলে কোনো সমস্যা নেই। এই যে আমি একটা জাস্ট 1 মিনিট একটা জিনিস দেখাই। কারো কোনো প্রশ্ন আছে? মেয়েরা তো কোনো প্রশ্নই করলে না, সব বুঝতে পারছো বোধহয় তোমরা, নাকি বুঝতে পারলাম না? এই যে আমি দেখাচ্ছি, ধরো তোমাদেরকে একটা আমি গ্রাফের সাহায্যে একটা ফাংশনের যোগ দেখাচ্ছি। ধরো এই ধরো দুই রং দিয়ে আমি দুটো, ধরো এই একটা গ্রাফ আঁকলাম, একটা গ্রাফ ধরো, আর ধরো আর একটা গ্রাফ এরকম করে আঁকলাম, এরকম একটা গ্রাফ আঁকলাম, ধরো এরকম একটা গ্রাফ। ধরো আমি সোজা করে নিই, দুটো গ্রাফের কিন্তু ডোমেন তোমার সেম হতে হবে, মানে যেখান দিয়ে শুরু হয়েছে সেখানেই হতে হবে আমার। ধরো এই যে ডোমেন তোমার সেম হতে হবে অবশ্যই। হ্যালো সাব্বির, এই কে ই করো, আনমিউট করো, আনমিউট করে কথা বলো একটু কাইন্ডলি। সরি, একটু আনমিউট করে কথা বলো, আমরা শোনা যাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে আমাদের এখানে। হ্যাঁ, এই যে ধরো দুটো ফাংশনের ডোমেন কিন্তু ধরো যদি আমি এই দুটো ধরো, একটা হচ্ছে এফ বললাম, একটা সংখ্যার মতো, ধরো একটাকে নীলটাকে বললাম হচ্ছে ধরো এফ,
আর এটাকে বললাম আমরা ধরো জি, এটাকে বললাম হচ্ছে আমরা জি। যদি ধরো তোমাকে যোগ করতে বলে, ধরো ধরো যে কোনো একটা পয়েন্ট, এই যে ধরো যে কোনো একটা পয়েন্ট এই বিন্দুতে, এই যে ধরো সি একটা পয়েন্ট, তাহলে এর যোগ মানে হচ্ছে তোমার কি এই বিন্দুতে যে ফাংশনাল ভ্যালু, ধরো এখানে একটা ফাংশনাল ভ্যালু, আসলে কিসের যোগ দেখো খেয়াল করে, এই বিন্দুতে যে ফাংশনাল ভ্যালু আর এই ফাংশনের ধরো এই বিন্দুতে যে ফাংশনাল ভ্যালু, এই যে তাহলে কথার কথা আমি ধরলাম, ধরো এখানে এটা যদি 2 হতো, ধরো এটা যদি ধরো 2.5 হতো, এখান থেকে এইটুকু ধরো 2, আর এখান থেকে এইটুকু যদি ধরো এই যে 2.5 হতো, তাহলে এই বিন্দুতে ফাংশনাল ভ্যালু কত হতো বলো দেখি? 4.5। এরকম ব্যাপার কিন্তু এই যে ফাংশনের যোগ, মানে তুমি তখন এই যোগ করার পর এই বিন্দুটা তো তোমার হচ্ছে এফ যোগ জি এর, মানে এরকম এফ যোগ জি অফ এক্স, সেটা হবে তোমার এই যে এফ অফ এক্স। তোমরা অন্তত ভেক্টর স্পেস বোধহয় পড়োনি এখন, আমি জানি না, লিনিয়ার অ্যালজেব্রাতে আছে এই ধারণাগুলো, খুবই ইম্পর্টেন্ট, যে আমরা একটা ফাংশনকে একটা পয়েন্ট হিসেবে ট্রিট করতে পারি, একটা সংখ্যা। এটা কি বুঝতে পারলে কেউ? বলো দেখি, বুঝতে পারছো? হ্যালো, না স্যার বুঝতে পারোনি? না স্যার ক্লিয়ার ভাবে বুঝতে পারিনি কি বুঝতে পারোনি বলো দেখি? স্যার। এই দুটোতে যোগ করলে হ্যাঁ ধরো একটা কার হবে বিন্দুতে, এটা বুঝতে একটা বিন্দুতে যোগ করছি, ধরো ধরো এই ফাংশনের কি প্রত্যেকটা বিন্দুতে ফাংশনাল ভ্যালু আছে না তোমার? এ ধরো সি বিন্দুতে, এই দেখো সি বিন্দুতে ফাংশনাল ভ্যালু এই এফ ফাংশনের এইটা, এই এফ অফ এক্স, আর জি ফাংশনের হচ্ছে এইটুক, ধরো এই যে জি ফাংশনের এইটুক কিন্তু তোমার, তাহলে এইটা আর এই অংশ যোগ করে দেওয়ার পর তোমার এই এটি হবে এই যে এই যে এই যে 4.5। দেখো এফ অফ সি, ধরো কথার কথা এফ অফ সি হচ্ছে ধরো 2, এফ অফ সরি জি অফ সি হচ্ছে যদি ধরতাম আমরা 2.5, তাহলে তোমার এটা কি হতো, এটা কত হতো এফ যোগ জি অফ সি তোমার হতো কত 4.5। আসলে এই দুটো দুটো ফাংশনকে যোগ করলে নতুন আর একটা ফাংশন তোমার তৈরি হবে। এরকম ধরো তার গ্রাফ, এই প্রত্যেকটা কারেসপন্ডিং পয়েন্টের ফাংশনালগুলো যোগ করে করে নতুন পয়েন্ট, ধর এর আর ফাংশনালগুলো এখানে চলে যাবে, এই যে এরকম করে হবে। নাকি বুঝতে পারো না এখনো? হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো যে প্রত্যেকটা কারেসপন্ডিং পয়েন্ট, তাই এই কথাই বলছে যে এই কোনো একটা ফাংশন যদি কোনো একটা বিন্দুতে কন্টিনিউয়াস হয়, তাহলে তার সেই ইগুলোতে তোমার এই যোগফলে তোমার কন্টিনিউয়াস হবে। সেটাই বলছি যে দুটো কন্টিনিউয়াস ফাংশনকে যোগ করলে সে আরেকটা কন্টিনিউয়াস ফাংশন দেবে একটা পয়েন্টে, সেটাই আমরা বলছি। এই দেখো সেটাই বলছি, এর প্রমাণ তোমরা একটু নিজেরা যদি কেউ ইন্টারেস্ট হয় এখানে আসে করে দেওয়া, দেখে নিতে পারবা। সেটাই আমরা বলছি যে একটা পয়েন্টে আমরা কিন্তু ডিফাইন করছি, যদি কন্টিনিউয়াস হয় তাহলে এফ যোগ জি ইজ কন্টিনিউয়াস অ্যাট সি, বিয়োগ করলে তখন বিয়োগ করতে হবে, তাহলে 0.5 হবে, গুণ করা স্কেলার দিয়ে গুণ করা, আর দুটো ফাংশনকেই তোমার গুণ করা আর করা। সেই এটা আমি এখানে যাচ্ছি না, কিন্তু আমার 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 মূল ইন্টারেস্ট হচ্ছে এটালি কন্টিনিউটির, এটাই আমরা আজকে বলে শেষ করবো, আজকে সময়ও শেষ হয়ে গেছে। এই কন্টিনিউটির এপসাইলন ডেল্টা তোমার ডেফিনেশন কি হবে, কে বলতে পারবে? কি পার্থক্য হবে বলো দেখি কন্টিনিউটি তোমার এপসাইলন ডেল্টা ডেফিনেশনে? এটাতে আমার খুব ইন্টারেস্ট আর কি। হ্যাঁ, কে বলতে পারবে? জাস্ট একটা জায়গায় শুধু পার্থক্য আছে মেজর, এটা বলে আজকে শেষ ক্লাস। হ্যাঁ, বলো দেখি, চেষ্টা করো, ভুল হলে কোনো সমস্যা নেই। ধরো আমরা এই যে এরকম ছিল আমাদের, তাই না? এফ অফ এক্স, এটা ছিল আমাদের কন্টিনিউটি, আর ধরো এর কারেসপন্ডিং আমরা বলতেছি যে এটা যদি সরি এটা ছিল লিমিট, মাঝে মাঝে আমি ভুল বলি কথা, এই যে লিমিট, আর এটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস হতে হলে কি হতো, তো এলটা তোমার কি হতো এফ অফ সি, এফ অফ সি। হ্যাঁ এফ অফ সি হতে হতো এইটা, তাহলে ধরো আমার কথা আমি শুনতে পাচ্ছি ও দেখি, তাহলে হ্যাঁ, তাহলে বলো দেখি মূল পার্থক্যটা কোথায়, এপসাইলন ডেল্টা ডেফিনেশনে কি পার্থক্য হবে বলো দেখি? স্যার ওই তো মানে অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস c যে 0 থেকে গ্রেটার দেন ধরছিলাম, ওই জায়গায় জাস্ট 0টা বাদ যাচ্ছে।
হ্যাঁ কাউন্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এখানে যেহেতু সি কে কাউন্ট করতে হবে, আমরা প্রথমে যেটা শুরু করছি। তাহলে ধরো আমি এইটাই আমরা কি লিখতাম, ধরো আমি সংক্ষেপে জাস্ট এটাকে লিখতেছি। ধরো যে আমরা বলতাম যে ফর এভরি পজিটিভ এপসাইলন দেয়ার এক্সিস্ট এ ডেল, তাই না? ডেল ডিপেন্ডস অন এপসিলন, এটা কিন্তু এটের। হ্যাঁ ধরো সাচ দ্যাট কি ছিল যে ইফ, এই যে আমরা এখানে কিন্তু কারণ সি বিন্দুকে আমরা বাদ দিতাম, তাই না? দেন তাই লিখতাম না যে এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসিলন, তাই না? এটার কিন্তু লিখতাম আমরা। কিন্তু এখানে এটা করার অর্থই কি ছিল আমাদের, আমরা সি বিন্দুতে কি ঘটছে সেটা আমরা জানি না, কিন্তু এই অংশটার মানে কিন্তু তাই যে এক্স নট ইকুয়াল টু সি। কিন্তু এখানে কিন্তু দেখো খেয়াল করে, মানে এখানে কিন্তু এল ছিল, কিন্তু এখানে আমাদের কিন্তু কি তোমার যে এখানে কিন্তু তোমার আমাদের ফাংশন এফ অফ সি। তাহলে কি হবে, খালি ডেফিনেশনটা কি হবে, ও যেটা বললো কি হবে বলো দেখি? শুধু তোমার এই অংশটা বাদ চলে যাবে, এই অংশটুকু বাদ চলে যাবে, কারণ আমাদের কিন্তু সি কে কনসিডার করতে হবে, না হলে কিন্তু আমরা বলতে পারবো না যে লিমিট এক্সিস্ট হতেই হবে এবং সি বিন্দুতে ফাংশনাল ভ্যালু সমান হতে হবে লিমিটিং ভ্যালু। তাহলে ধরো আমরা যদি এই ডেফিনেশনটাই দিতে পারবো, ধরো এটুককে যদি আমরা মুছে দিই, ধরো তাহলে এটাই কিন্তু তখন তোমার ইসের ডেফিনেশন। এই যে এটুককে যদি মুছে দিই, এটা তখন এই ইসের ডেফিনেশন হয়ে গেল। দেখো প্রশ্ন আছে কিনা কারো? এটাই তোমার কিন্তু কন্টিনিউটি ডেফিনেশন। এইখানে খালি চেঞ্জ হবে একটু, এখানে কি হবে বলো দেখি? এখানে কি হবে বলো দেখি? এল এর জায়গায় কি হবে? এফ অফ সি লেস দ্যান এপসিলন, এটা হবে। কিন্তু তুমি যদি একটা জিনিস আসলে মানে তুমি খালি লিমিটটা ভালো বুঝতে পারলে গোটা ক্যালকুলাসকে বোঝা যাবে। এই জন্য ক্যালকুলাসের প্রাণ বলা হয় লিমিটকে তোমার। হ্যাঁ তাহলে এইটাকে তোমাকে ফিল করতে হবে যে এপসাইলন ডেল্টা ডেফিনেশন। তাহলে আমি দেখো এখানে একটু বই দিয়ে দেখা, এই যে দেখো বলতিছে জাস্ট এই যে এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করতে, তোমরা একটু কাইন্ডলি বইটা একটু পড়ো। আমি তো সব এইটা কেন আননেসেসারি বলতিছে, এই রেস্ট্রিকশনটা আননেসেসারি। এই যে দেখো বলতিছে এই রেস্ট্রিকশনটা তোমার আননেসেসারি, কারণ আমরা অ্যালাউ করছি এডে এডে অ্যালাউ করা মানেই তোমার এক্স ইকুয়াল টু সি, এক্স ইকুয়াল টু সি মানে এফ অফ এক্স সমান এফ অফ সি। তাহলে এই যে দেখো এখান দিয়ে আমাদের এই যে এই যে দেখো খুব সুন্দর করে ব্যাখ্যা করছে। আমি নিজেও আগে এত ভালো বুঝতাম না, এই বই পড়ে এত সুন্দর বুঝতে পারছি। তাহলে এখানে বলতে দেখো এফ ইজ কন্টিনিউয়াস এট সি ইফ ফর ইচ বা এভরি এপসিলন দেয়ার এক্সিস্ট এ ডেল পজিটিভ ডেল ডিপেন্ডস অন এপসিলন সাচ দ্যাট এফ। এই যে দেখো এটা যেহেতু আননেসেসারি কারণ সি কে আমাদের নিতে হবে, এই যে এটুকু বাদ দিছে আর এই এল এর জায়গায় এফ অফ সি এল। আশা করি কি বুঝতে পারছো? প্রশ্ন আছে কারো? এই পার্থক্যটা বুঝতে হবে অবশ্যই অবশ্যই। বলো বলো, প্রশ্ন করো একটু, এমন প্রশ্ন করো ধর আমি আনসার দিতে না পারি, আমাকে একটু পড়াশোনা করতে হয়, তাহলে আমিও শিখতে পারবো তোমাদের কাছ থেকে। প্রশ্ন আছে কারো? কোন এই জায়গাটা কিন্তু বুঝতেই হবে তোমাকে যে কি পার্থক্য। হ্যালো, কেউ প্রশ্ন করবে না? না বুঝতে পারছো? কে কে আছে দেখি, করো প্রশ্ন করো, নাহলে বলো যে বুঝতে পারছি স্যার, একটা কিছু বলতে হবে তো। হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, বুঝতে পারছি। তাহলে তো এইটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি সত্যি সত্যি বুঝতে পারো জীবনে কখনো ভুল করবে না লিখতে গিয়ে। তোমাকে এটা বুঝতে হবে কেন এখানে আমরা এইটাকে বাদ দিছি। এই যে এই জন্য এই অংশটা বইটা আবার তোমরা সুন্দর করে একটু পড়ো। আর আমি চেষ্টা করছি তোমাদের বোঝানো, হয়তো একটু বোঝা মুশকিল প্রথমে, আরেকবার একটু বই পড়লেই বুঝতে পারবা। বাগের গুলো যদি একটু রিকল করো, তাহলে এখানে দেখো ইনটিউটিভলি কি বলতিছে, এটাই কিন্তু তোমার ডেফিনেশন। তোমাকে কেউ যদি ই করে জাস্ট এটাই এপসাইলন ডেল্টা ডেফিনেশন বলে তারপরে বলবা যে তুমি হ্যাঁ লিমিট কি এক্সিস্ট হতে হবে সেটা এবং ফাংশনাল ভ্যালু সমান হতে হবে। তাহলে এখানে ইনটিউটিভলি বলছে দেখো এফ ইজ কন্টিনিউয়াস এট সি ইফ ফর এক্স ক্লোজ টু সি এফ অফ এক্স ইজ ক্লোজ টু এফ অফ সি। এই যে দেখো এফ অফ সি বলছে, কিন্তু এখানে খেয়াল করে দেখো লিমিটে কি বলছে, তোমরা খুঁজে দেখে একটু লিমিটে কি বলছে। একটা এল এর দিকে হয়, কিন্তু এফ অফ সির দিকে হওয়া মানে কিন্তু অবশ্যই তোমার এফ অফ সি এক্সিস্ট হতে হবে, ডিফাইন হতে হবে এবং সে অবশ্যই লিমিটিং ভ্যালুর সমান হতে হবে।
তাহলে এটা হচ্ছে এপসাইলন ডেল্টা। আমরা কিছু এখানে অঙ্ক করব তোমার, আমি এটা কম্পোজিশন দেখতে যাচ্ছি না, আজকে সময় শেষ। আমি জাস্ট অন্তত ই থেকে এইটুক বলে আজকে যেহেতু এইটুক বলে জাস্ট এই 2 মিনিটে শেষ করে দিই। এটা খুব ইম্পর্টেন্ট যে তোমার ওয়ান সাইডেড কন্টিনিউটি। ওয়ান সাইডেড কন্টিনিউটি বুঝতে পারছো? বলছি যে দেখো একটা ফাংশন এফ, এ ফাংশন এফ ইজ কল্ড কন্টিনিউয়াস ফ্রম দ্য লেফট এট সি, মানে বাম দিক থেকে। এই যে সি মাইনাস আমরা দেখছিলাম যে কি কি বলো দেখি, এটা কে বলতে পারবে? এর মানে কি দেখো দেখি, তোমার দেখে দেখে বলো, এটা বলতে পারবে এটা কি বোঝাচ্ছে বলো দেখি? আমরা ওই চিত্র যে এগুলো দেখে আসছি, কিন্তু কি বলো? ভালো চেষ্টা করো, ভুল হলে কোনো সমস্যা নেই, সাহস করে বলে ভালো। লেফট সাইডেড এই দেখো কন্টিনিউটি। লেফট সাইডেড কন্টিনিউটি, কিন্তু এটা কি লেফট সাইডেড লিমিট? তোমার লেফট সাইডেড লিমিট সে ফাংশনাল ভ্যালুর সমান কিন্তু, তাই না? এই যে দেখো লেফট সাইডেড লিমিট, রাইট সাইড লিমিট কি সেটা আমরা কিন্তু জানি না। বলছে যে তুমি লেফট সাইডেড লিমিট এক্সিস্ট বের করতে পারছো, সেটা ফাংশনাল ভ্যালুর সমান, তাহলে তখন আমরা বলবো যে লেফট কন্টিনিউটি। আর এটাকে আমরা রাইট কন্টিনিউয়াস বলবো, যে অথবা এইভাবে যে কন্টিনিউয়াস ফ্রম লেফট, এরকম হলে। দেখো রাইট কন্টিনিউয়াস ফ্রম রাইট সেটা কেমন বলো দেখি? যে লেফট লেফট, হ্যাঁ এই দেখো রাইট পাশে তোমার লিমিট এক্সিস্ট এবং সে হচ্ছে ফাংশনাল ভ্যালুর সমান, ঠিক আছে? তাহলে আমরা যদি একটু পিছনে চলে যাই, দেখো এইখানে যে জাম ডিসকন্টিনিউটি যে এইটা দিছিলাম, বলো দেখি এটা কি, রাইট না লেফট? এটা বলো দেখি, কে বলতে পারবে? এটা কি রাইট। এটা কি রাইট কন্টিনিউয়াস? অবশ্যই দেখো এই যে রাইট থেকে সে হচ্ছে ফাংশনাল ভ্যালুর সমান, তাই না? নাকি বুঝতে পারোনি? বুঝতে পারছি স্যার। এই যে আর এই ফিগারটা বলো, এটাও কি বলো দেখি? এটা কি? এটা কিন্তু রাইট কন্টিনিউয়াস তোমার। এটা কি কন্টিনিউয়াস বলো দেখি? এই এটাও তো রাইট। হ্যাঁ এটা রাইট কন্টিনিউয়াস। এটা কি বলো দেখি? কি কন্টিনিউয়াস এটা? লেফট। এটা লেফট কন্টিনিউয়াস। আর এটা কি কন্টিনিউয়াস বলো দেখি? এটা কন্টিনিউয়াস তো না স্যার। না না, এটাও কিন্তু কন্টিনিউয়াস না। কন্টিনিউয়াস না হয় কিন্তু তোমার লেফট কন্টিনিউয়াস রাইট কন্টিনিউয়াস হতে পারে, এটা মাথায় ও রাখতে হ্যাঁ হবে। হ্যাঁ, কিন্তু স্যার ওইটার মধ্যে মানে কোনোটার সাথে তো হচ্ছে হ্যাঁ না। এটা মানে লেফটও না রাইটও না কন্টিনিউয়াসও না, লেফট কন্টিনিউয়াসও না রাইট কন্টিনিউয়াসও না কন্টিনিউয়াস। এটা খেয়াল করে দেখো, এটা কিন্তু তোমার কন্টিনিউয়াস না কিন্তু লেফট কন্টিনিউয়াস কিন্তু, তাই না? নাকি গোলমাল পেকে গেল নাকি? স্যার বুঝতে পারছি এই হ্যাঁ জিনিসটা যেটা হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু তোমার কন্টিনিউয়াস না কিন্তু তোমার লেফট কন্টিনিউয়াস। এটা কিন্তু তোমার কন্টিনিউয়াস না কিন্তু রাইট কন্টিনিউয়াস। এটা কিন্তু তোমার কন্টিনিউয়াস না কিন্তু লেফট রাইট কন্টিনিউয়াস এটাও। তাহলে সেই জন্য বলতেছি যে তোমার মানে আরো একটু রিল্যাক্স করছে তোমার, যে দেখাচ্ছে যে আসলে দেখা যায় এরকম ফাংশন খুঁজে পাইছে মানুষ যে কন্টিনিউয়াস না কিন্তু এক পাশে কন্টিনিউয়াস, মানে এইভাবে সৃষ্টি হয় কিন্তু। এই যে দেখো এই যে এই যে দেখো এবার বলো দেখি কে বলতে পারবে? এই যে প্রথম ফাংশনটা দেওয়া আছে ফিগার 2.4.6, এটা কি তোমার লেফট কন্টিনিউয়াস না রাইট কন্টিনিউয়াস বলো দেখি? এই বিন্দুতে ধরো, জিরো বিন্দুতে দেখো কি হতে হবে? এই দুটো দেখো, তুমি যদি এই দিক দিয়ে জিরোর কাছে আসো, কোন পাশে আসতেছে এটা? রাইট সাইড। হ্যাঁ এটা কিন্তু তোমার কি রাইট কন্টিনিউয়াস। দেখো এই বাম পাশে কি কিচ্ছু জানি না কিন্তু আমরা, বাম পাশে ডিফাইনই না ফাংশন। এটা কি বলো দেখি? এই যে 2. স্যার লেফট এর দিকে আসতেছে। এই যে ধরো এই যে লেফট থেকে আসতেছে এবং ফাংশনাল ভ্যালু তোমার কিন্তু সমান। এই যে এটা খেয়াল করে দেখো, এই যে লেফট থেকে আসছে, লেফট লিমিট এক্সিস্ট এবং সেটা ফাংশনাল ভ্যালুর সমান। কি এটা কি বুঝতে পারোনি তোমার নাকি? দেখো প্রশ্ন আছে কারো? হ্যালো স্যার লাস্টের দুইটা আরেকটু বুঝিয়ে দেন স্যার। এইটা এটা কি দেখো হ্যাঁ। তোমার, এটা তো আমরা গ্রাফ দিয়ে বুঝতেছি খালি, এই বাম পাশে কিছুই নেই তোমার। তুমি ধরো এই যে এইখান থেকে আসতেছে, এই যে ডান পাশ দিয়ে আসতেছে, দেখো বলছে কি ডান পাশ থেকে কিন্তু লিমিট তোমার এক্সিস্ট এবং সেটা কার সমান? যদি ফাংশনাল ভ্যালু সমান হয় সি বিন্দুতে, যে সি বিন্দু মানে জিরো, জিরো বিন্দুতে ফাংশনাল ভ্যালু কত তোমার? জিরো না?
গ্রাফ থেকে কি বুঝছি? জি স্যার। তাহলে কি তোমার দেখো, তাহলে অবশ্যই লেফট লেফট রাইট কন্টিনিউয়াস, এটা তাই না? বুঝতে পারছো? এই দেখো এই নিচেরটার ভিতরে পড়ছে। তুমি যদি এক্স এর দিকে ডান পাশ দিয়ে অগ্রসর হও তখন তোমার সেই ফাংশনাল গুলো সমান হচ্ছে। বাম পাশে কি কিচ্ছু জানি না, কোনো কিছু ফাংশন ই করা নেই। কিন্তু এর দিকে খেয়াল করো, দেখো এই যে তুমি যদি বাম বাম দিক থেকে যাও অনের কাছে, এই যে যত অনের কাছে যাচ্ছ ফাংশনাল ভ্যালু তত কিন্তু এই অনের কাছে যাচ্ছে, এই যে জিরোর কাছে যাচ্ছে এখানে। ঠিক আছে? জি স্যার। আশা করি হয়তো আর একটু বুঝতে না, আর একটু নিজে একটু চেষ্টা করো তাহলে বুঝতে পারবা। এই যে দেখো সেই কথাটা বলছে যে এফ ইজ কন্টিনিউয়াস এট সি if and only if f of c left limit right limit all exist। কন্টিনিউয়াস হতে হলে কিন্তু তিনটা শর্ত লাগবে, যে ফাংশনাল ভ্যালু এক্সিস্ট হতে হবে, লেফট লিমিট এক্সিস্ট হতে হবে এই বিন্দুতে, রাইট লিমিট এক্সিস্ট হতে হবে। খালি এক্সিস্ট হলে চলবে না, তারা সবাই সমান হতে হবে, তাহলে আমরা বলবো যে সি বিন্দুতে কন্টিনিউয়াস। তোমরা এইটা এক্সাম্পল 4 এই 5 এগুলো দেখো একটু। আমি এই ধরনের একটা, আমি যেমন জাস্ট এইটা একটু, আমরা এতক্ষণ কিন্তু বলছিলাম যে কন্টিনিউটি অন এবার একটা ইন্টারভ্যাল, এটা বলেই শেষ করে দেবো। 10 মিনিট বেশি হয়ে গেছে, 15 মিনিট বেশি হয়ে গেছে, অসুবিধা নেই, একটু বলে শেষ করে দিই আজকে এইটুক। দরকার হলে আগামী দিন আবার আলোচনা করবো একটু। এটাকে বলছে যে কন্টিনিউটি অন ইন্টারভ্যালস, যে তোমার আমি জাস্ট অল্প একটু বলি এখানে ছেড়ে দিই, তাহলে তুমি একটু ই করো যে a function f is continuous on an interval if it is continuous at each interior point of the interval and one-sidedly continuous at whatever endpoints the interval may contain। বুঝতে পারলে কিনা? যে একটা ইন্টারভেলে যদি কন্টিনিউয়াস হতে হয় তাহলে তার ইন্টেরিয়র পয়েন্টে হতে হবে। ধরো একটা জিনিস, ধরো আমি যদি এরকম একটা ইন্টারভেল দিই, দেখো আমরা একটু ইসে যাই, জাস্ট শেষ, বেশি সময় হয়ে গেছে, একটু শেষ করে। যে ধরো একটা ইন্টারভেল যদি আমরা এরকম নিই, ধরো 1 2, ধরো একটা ফাংশন এফ অফ এক্স, এ যদি তোমার কন্টিনিউয়াস হতে হয়, খেয়াল করে দেখো, এ যদি তোমার কন্টিনিউয়াস হতে হয় তোমার, তাহলে অবশ্যই এর ইন্টেরিয়র সব পয়েন্টে কন্টিনিউয়াস হতে হবে। আর ওয়ান পয়েন্টে কি দেখো, ওয়ানের বাম পাশ কিন্তু এর ভিতরে নেই, ডান টু এর কিন্তু ডান পাশ নেই। তাহলে তোমার এই এফ কে যদি এই পুরো ইন্টারভেলে তোমার কন্টিনিউয়াস হতে হয়, তাহলে এফ কে প্রত্যেকটা ইন্টেরিয়র পয়েন্ট কন্টিনিউয়াস হতে হবে। আর ওয়ান পয়েন্টে কি কন্টিনিউয়াস হতে হবে বলো দেখি, কে বলতে পারবে? ওয়ান সাইডেড, ওয়ান পয়েন্টে একটা ওয়ান সাইডেড, কারণ ওয়ানের বাম পাশ কিন্তু কিচ্ছু নেই, তাহলে ওয়ান পয়েন্টে তোমার রাইট কন্টিনিউয়াস হতে হবে। আর দেখো 2 পয়েন্টে কিন্তু 2 এর ডান পাশ কিছু নেই, কিন্তু আমরা যদি এটাকে আঁকি, ধরো এরকম বোঝাবে, কিন্তু এই যে 1 এটা যদি তোমার 2 হয়, এই যে 1 এটা যদি 2 হয়, তোমার ধরো এই অংশটা সব কিন্তু এই অংশটা, ঠিক আছে, এই অংশটা 1 এর কিন্তু আমাদের এই, তাহলে বাম পাশ কিন্তু কিছুই নেই, তাহলে এই 1 পয়েন্টে ইন্টেরিয়র পয়েন্টে কন্টিনিউয়াস হতে হবে। আর 1 পয়েন্টে তোমার এন্ড পয়েন্টে হচ্ছে তোমার ওয়ান সাইডেড কন্টিনিউয়াস হতে হবে। তাহলে 1 পয়েন্টে তোমার হতে হবে কি, দেখো রাইট কন্টিনিউয়াস, 1 পয়েন্টে রাইট কন্টিনিউয়াস হতে হবে। আর 2 ডান পাশে কিন্তু কিছু নেই, তাহলে 2 পয়েন্টে হতে হবে তোমার লেফট কন্টিনিউয়াস, এখানে হতে হবে লেফট কন্টিনিউয়াস, আর এখানে হতে হবে তোমার রাইট রাইট কন্টিনিউয়াস, আর আই জিএসটি রাইট কন্টিনিউয়াস। তাহলে আমরা বলবো যে একটা ইন্টারভেলের উপর কন্টিনিউয়াস। ঠিক আছে? এই যে তাহলে এটা আশা করি বুঝতে পারছো কেন এখানে তোমার রাইট হতে হবে, কারণ এই আমরা যে ইন্টারভেল ডিফাইন করছি তার এই পাশে তো কি কিছু নেই আমাদের, তাহলে এই পাশ তো চেক করতে পারবো না আমরা, তাহলে এইখানে খালি কি বাম দিক থেকে ডান পাশে দিয়ে তোমাকে চেক করতে হবে, ডান থেকে আসতে পারবে এই এন্ড পয়েন্টে, আর এই এন্ড পয়েন্টে তোমাকে লেফট কন্টিনিউটি ই করতে হবে। শেষ, 15 মিনিট বেশি সময় গেছে, তাহলে এইটুকু বলেই শেষ করলাম। কি প্রশ্ন আছে কোনো, বুঝতে পারলে নাকি? এই যে একটা ফাংশন দিছে, সে যদি এখানে কন্টিনিউয়াস হতে হয় তাহলে তার প্রত্যেকটা ইন্টেরিয়র পয়েন্টে কন্টিনিউয়াস হতে হবে। আর -1 এ কি কন্টিনিউয়াস হতে হবে বলো তো, কি রাইট, continuous from the right at -1 and continuous from the left at 1, এই যে লেফট। তখন আমরা এই যে দেখো এই গ্রাফটা দেখো, এই যে -1 এটা সেমি সার্কেল কিন্তু, এই যে দেখ আমি পরের দিন আবার বলবো, খালি একটু তোমাদের বললাম। আর ওপেন ইন্টারভেলে হতে হলে কিন্তু কোনো সমস্যা নেই। কারো প্রশ্ন আছে? শেষ তোর আজকে শেষ, 15 মিনিট বেশি হয়ে গেছে। তাহলে কি আমরা কিন্তু প্রথমে একটা পয়েন্টে কন্টিনিউটি ডিফাইন করছি, তারপরে কিন্তু তোমার প্রশ্ন আসবে একটা ইন্টারভেলের উপর,
ইন্টারভ্যালে ডিফাইন করতে হলে তোমার, আমি আগামী দিন এটা আরো আবার বলবো। কারো প্রশ্ন আছে? ইন্টারভ্যালে হতে হলে কিন্তু কি হতে হবে, ওই ইন্টারভ্যালে সকল ইন্টেরিয়র পয়েন্টে হতে হবে, আর তোমার যে দুটো এন্ড পয়েন্ট আছে সেই এন্ড পয়েন্টে ওয়ান সাইডেড কন্টিনিউটি হতে হবে। স্বাভাবিক বাম পাশে তোমার হতে হবে রাইট কন্টিনিউয়াস, আর ডান পাশে হতে হবে লেফট কন্টিনিউয়াস। না ক্লাস শেষ আজকে। আর কারো প্রশ্ন আছে কিনা কোনো? হ্যালো হ্যালো, চলে গেছে নাকি সবাই? না কানেকশন ফেল। হ্যালো, প্রশ্ন আছে কোনো? না স্যার। প্রশ্ন না থাকলে আমি এই এই হোমওয়ার্কই দিব, তোমার করার চেষ্টা করো, তারপরে আরো ভালো বুঝতে পারো। আগামী দিন আমি এই যে ইন্টারভেলের উপর আরেকটু আলোচনা করব, তাহলে কন্টিনিউটি চ্যাপ্টার শেষ, খুব সিম্পল। হ্যাঁ, তাহলে যদি প্রশ্ন না থাকে তাহলে শেষ করতে যাচ্ছি। হ্যাঁ, ওকে, তাহলে ভালো থাকো সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।